আরএসএস এর সাথে যুক্ত হলে তাদের মধ্যে নাকি বিজেপি করার বীজ বপন করে দেওয়া হয়। এক পালকের পাখিরা যেরকম এক জায়গায় থাকে। আরএসএস এ কি শুধু হিন্দুরাই যোগ দিতে পারে নাকি মুসলিমরাও পাবে? আরএসএস করে তৃণমূল করা যেতে পারে? দেখুন, রাজনীতি 26-এ আপনারা জিতেছেন, হিন্দুরা জিতেছে, মুসলমানরাই হেরেছে বলতে পারেন। আপনারা কি চান পশ্চিমবঙ্গে যাতে মুসলমান না থাকে? দিনের পর দিন হকারদেরকে উঠিয়ে দিচ্ছেন আপনারা। যারা ভারতবর্ষ থেকে ভারতবর্ষের বিরোধিতা করছে তাদেরকে আপনি ভারতীয় বলবেন কি করে? আপনি নিতেন লক্ষ্মীর ভান্ডার? অন্নপূর্ণার ভান্ডার, এই যে ভাতা সিস্টেম, এটা কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিতে যে চিরকাল চলতে থাকবে এমনও কিন্তু ভাবার নেই। বন্ধ হয়ে যেতে পারে। ভালো তৃণমূল কারা? 21 সালের পর তো সাংঘাতিক অত্যাচার হয়েছে। বাচ্চা মেয়েটা কাঁদছে, তার বাড়ির মধ্যে জানলা দিয়ে তার বিছানার উপর বোম ফাটাচ্ছে। আমাদের ছেলেরা যদি মারতো না, যা রাগ আছে, তৃণমূলের কেউ বেরোতে পারতো না। কোথা থেকে কাটমানি খেতে পারে। একটা ছেলে এসে আমাকে বলছে, দাদা আমি মিউনিসিপ্যালিটিতে ডোমের কাজ করি, শ্মশানে। যে শেষ যেটা নাভি আমরা তুলে নিয়ে এসে দিই, ওর থেকে 20 টাকা আমাদের দিতে হয়। বলছি এটা নেতাদের কাছে চলে যায়। যাদেরকে বলা হচ্ছে যে পাল্টি খাচ্ছে, আমার হাত ধরে খুব একটা কেউ আসতে চাইবে না, এটা একটু শক্ত ঘাঁটি তো। শান্তনু ঠেক, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু শান্তনু টেক। ইনফ্যাক্ট আজকে আমার এই পডকাস্ট অনেককে অনেক কিছুভাবে হেল্প করবে। ন্যাচারালি আপনারা আমাদেরকে রিপ্লাই দেন এবং জানান, বলেন যে অনেক কিছু জানতে পারলেন। আজকে আরএসএস সম্পর্কে জানবো, যে শব্দ আমরা জানি, যে ওয়ার্ড আমরা জানি, এবং এই নতুন সরকারের সাথে আরএসএস ওতপ্রোতভাবে নাকি জড়িত। কিন্তু আরএসএস কি, কিভাবে জয়েন করা যেতে পারে আরএসএসে, আজকে বিস্তারিত জানবো। আজকে আমার সাথে যে মানুষটি রয়েছেন, ওনার পূর্বপুরুষ তারা আরএসএস প্রতিষ্ঠা করেছিল বারুইপুরে, এবং তিনি প্রায় 10-11 বছর বয়স থেকে আরএসএসের সাথে যুক্ত। কিভাবে হয়েছে সেই গল্প, সেই ইনফরমেশন আজকে আমার এই পডকাস্টে। প্লিজ ওয়েলকাম আমার সাথে আজকে আমাদের গেস্ট দেবভৌম চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত। আমি খুব নার্ভাস আজকে। নার্ভাস এই কারণে, তার কারণ আমি আজকে অনেক কিছু জানতে চাই, কারণ সত্যি আমি এই বিষয়টা সম্পর্কে কিছু জানি না। কিন্তু যেটা আমি জানতে চাই শুরুতেই, যে আরএসএস এই শব্দটা তো আমরা শুনছি এবং আমরা জানিও যে আরএসএস করে বহু পলিটিশিয়ান তারা বর্তমান সরকারে এসছেন এবং তারা দীর্ঘদিন ধরে আরএসএস করেই রয়েছেন, আছেন। কমন এক্সাম্পল দিলীপ ঘোষ। কিন্তু এই আরএসএসটা কি, এটা যদি বলেন। আরএসএস হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আচ্ছা, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এনার প্রতিষ্ঠাতা 1925 সালে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার নাগপুর শহরে প্রথম প্রতিষ্ঠা করেন। ওকে। তখন তিনি শুরু করেছিলেন যখন একেবারে 4-5টা বাচ্চা ছেলেকে নিয়ে। উনি কিন্তু কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে যান। ডাক্তারি পাশ করার পর এখানে উনি যুগান্তর দল, বিভিন্ন যে সশস্ত্র সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে ওনার যোগ ছিল। কিন্তু উনি চলে যাওয়ার পর, নাগপুরে যাওয়ার পর, ওনার প্রথম যেটা মনে হয়েছিল, স্বামী বিবেকানন্দের একটা কথা ওনাকে বাজিয়েছিল, সেটা হচ্ছে শুধু মানুষ চাই, মানুষ, আর সব হইয়া যাইবে। এই যে মানুষ, তাহলে স্বামী বিবেকানন্দ কী চাইছেন? এবং উনি দেখলেন যে ভারতবর্ষের সবচেয়ে মূল সমস্যা যেটা, যে আমাদের অনেক ভাষা, অনেক চেহারা, অনেক রকমের পোশাক আশাক, কেউ কারোর সঙ্গে মিল নেই। আর সেই জন্য মোগলরা এসছে, বারবার বৈদেশিক শত্রু ভারতবর্ষে ঢুকেছে এবং তারা ভারতবর্ষকে পরাধীন করেছে। কিন্তু ভারতবর্ষের সব ছিল, তারা রুখতে পারেনি, শুধুমাত্র ইউনাইটেড নয় বলে। তার প্রথম লক্ষ্য হলো যে এই ভারতবর্ষের সমস্ত মানুষকে এক জায়গা করতে হবে। আর তার জন্য তিনি একটা পদ্ধতি বেছে নিলেন, এটা হচ্ছে শাখা পদ্ধতি। 4-5টা বাচ্চা ছেলেকে বিকেলবেলায় নিয়ে এসে তাদেরকে খেলাতে শুরু করলেন। নাগপুর শহরে সবাই তাকে পাগল বললেন, এই পাগল হয়ে গেল ডাক্তারি পাশ করে আসার পর। কিন্তু না, উনি সেদিন যা শুরু করেছিলেন
উনি হিসেব মতন ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন। আজ 101 বছর বাদে বোঝা যাচ্ছে যে সেই একটা ছোট্ট গাছ আজ মহীরুহ আকার ধারণ করেছে। সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন। এবং শুধু ডাইরেক্ট সংঘ না, সংঘের অনুসারী সংগঠন, বিচারধারার উপর নির্ভর করে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। আচ্ছা, এবং সেই যে গড়ে ওঠা, তার মধ্যে যেমন আপনি আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, উনি যখন জনসংঘ প্রতিষ্ঠা করছেন তখন ওনার সঙ্গে গুরুজির কথা হচ্ছেন। গুরুজি হচ্ছেন আমাদের ডাক্তারজির পরে যিনি সরসংঘ চালক ছিলেন, মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকার। উনি এসে বললেন যে কংগ্রেস তো একটা সভা, কমিউনিস্টরা তারা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে, তাহলে ভারতীয়, ভারতবর্ষের যারা মূল অরিজিন, তাদের সম্বন্ধে কে কথা বলবে? রাজনীতিতে এই কথা বলার দরকার আছে। তখন গুরুজি ওনাকে বলেন যে আপনি একটা রাজনৈতিক দল তৈরি করুন। যখন উনি এই দল তৈরি করুন বলছেন, তখন উনি ওনার সেই কিন্তু একই ক্রাইসিস, বলছে আমি ছেলে পাবো কোথায়? তখন সংঘের কিছু স্বয়ংসেবককে গুরুজির কাছে, এই আমাদের গুরুজি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেন এবং জনসংঘ প্রতিষ্ঠা হয়। তারপরে আবার ওনার দরকার পড়ে, আবার এসে ওনার কাছে ছেলে চান যে আমাকে আরও ছেলে দিন। তখন আবার ওনাকে ছেলে দেওয়া হয়। তাদের মধ্যে দীনদয়াল উপাধ্যায় মতন বিখ্যাত যারা, যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরেই এসেছিলেন। এবং অ্যাকচুয়ালি আমাদের যে জনসংঘের যে আইডিওলজি যেটা দিয়েছিলেন, একাত্ম মানববাদ, যিনি নতুন করে আমাদের সামনে নিয়ে এলেন, দীনদয়াল উপাধ্যায়, এই ধরনের সমস্ত কার্যকর্তাদের গুরুজি দিয়েছিলেন। এবং বিজেপি তার পরবর্তীকালে তো বিজেপি হয়েছে, কিন্তু জনসংঘের প্রতিষ্ঠা হলো। তো আরএসএস যে জিনিসটা, সেটা হচ্ছে এইরকমই, যে তার কাজ কিন্তু কোনো রাজনৈতিক দলে নয়, সমাজের অন্যান্য কোনো কাজে না, শুধুমাত্র মানুষ তৈরি করা। আর তার জন্য যে পদ্ধতি সেদিন উনি বেঁচেছিলেন, আজও পর্যন্ত কিন্তু সেটাই একদম সফল পদ্ধতি। দিনে মানুষ 23 ঘন্টা তার নিজের জন্য, 1 ঘন্টা রাষ্ট্রের জন্য ভাববে। আচ্ছা, আর এই 1 ঘন্টা ভাবার জন্য তাকে এই একটা নির্দিষ্ট জায়গায় আসতে হবে। সেই নির্দিষ্ট জায়গাটার নাম দিয়েছে শাখা বলা হয় আমাদের। আচ্ছা, এই শাখায় আসতে হবে। এই 1 ঘন্টার মধ্যে তাহলে কী কী হবে? 1 ঘন্টার মধ্যে খেলাও হবে, গানও হবে, তার বৌদ্ধিক এবং শারীরিক দুটো চর্চাই সেখানে হবে, তার মানসিক এবং শারীরিক বিকাশ তার সেখান থেকে হবে, এবং সে মেরুদণ্ড সোজা করে সমাজে দাঁড়াতে পারবে, একজন সঠিক মানুষ হিসেবে সমাজে তার প্রতিষ্ঠা লাভ হবে। এই পদ্ধতি আজও চলছে। যারা সময় পান, বিকেলে সময় পান না তারা সকালে, যারা সকালে সময় পান না তারা রাত্রে। শাখার কোনো নির্দিষ্ট টাইমও নেই যে এই টাইম থেকে এই টাইমই শাখা করতে হবে, এরকম কোনো ব্যাপার না, যখন খুশি। যখন খুশি। আমাদের ওখানেই একটা শাখা ছিল যেখানে সবজি ব্যবসায়ীরা ভোর 3টের সময় সবজি নিয়ে মার্কেটে চলে যেত। তাদের তো রাত্রিবেলা ঘুম হয় না, তারা 2টো থেকে 3টে শাখা করতো। আচ্ছা, শাখাতে তখন কি হচ্ছে? খালি শাখাতে তখন ওই একই জিনিস হয়, খেলাধুলো হয়। ও, তখনও খেলাধুলো হয়, শরীরচর্চা হয়, বৌদ্ধিক হয়, গান হয়, যে সময়ই হোক না কেন পদ্ধতিটা কিন্তু একই। আচ্ছা, আপনি একটা খালি আমার জানার বিষয়, একটা না অনেক কিছুই জানার বিষয়, সেটা হচ্ছে যে এই যে খেলাধুলো হয় কি ধরনের, মানে ধরুন একজন আমাদের এখন বা আমাদের ছোটবেলায় আমরা দেখেছি আমরা ফুটবল খেলেছি, কেউ ক্রিকেট খেলে, তো এই সংঘের বা আরএসএস এর এই সংঘতে কি অন্য কোনো খেলাধুলা হয় অ্যাকচুয়ালি, বা কি শেখানো হয় ওখানে? এই খেলাধুলোটা ঠিক যেটা মানে সাধারণত আমরা দেখি যে ফুটবল খেলায় বা কিছু খেলা, এই ধরনের খেলাতে নিষেধ নেই, কিন্তু প্রত্যেকটা খেলার ধরুন তার জন্য একটা স্পেস দরকার হয়। একসঙ্গে একটা, যদি আপনি একটা ফুটবল মাঠে 11-22 জন খেলতে পারে, কিন্তু 100 জন খেলতে পারবে না, তাহলে এমন কিছু খেলা খেলতে হবে যাতে এই 22 জনের বেশি লোক আসলেও খেলতে পারে, কাউকে না বলা যাবে না। তার জন্য বিভিন্ন খেলা আছে, হাতিসুঁড় খেলা আছে, জেলে মাছ খেলা আছে। অর্থাৎ কীরকম, যে একটা জেলে, তাকে জেলে করা হলো, আর বাকি সবাই মাঠে রয়েছে, সবাই মাছ, সে যাকে ছুঁয়ে দেবে সে তার সঙ্গে জেলে হয়ে যাবে। এবার দুজনে হাত ধরে বাকিদের আবার ছুঁতে শুরু করবে, এই করতে করতে জালটা বড় হবে। বাহ, ঠিক আছে। ভস্মাসুর খেলা হচ্ছে, যেমন যার মাথায় ছুঁয়ে দেবে একজন ভস্মাসুর, যার মাথা ছুঁয়ে দেবে সে সেখানে বসে যাবে, সে ভস্ম হয়ে গেল। এইরকমভাবে মানে এই একাধিক লোককে নিয়ে একটা নির্দিষ্ট জায়গার মধ্যেও যে খেলা যায়, সেটাও কিন্তু ওখান থেকেই আবিষ্কার। বাহ,
মানে আমরা ছোটবেলা থেকে এই ধরনের খেলা খেলেই অভ্যস্ত। আপনি কত বছর বয়স থেকে? ঠিক মানে আমার প্রথম দিনটার কথা মনে আছে, কিন্তু সাল তারিখ ঠিক মনে নেই। তবে আমার যতদূর যা মনে হয়, আমার তখন 10-11 বছর বয়স হবে। তখন থেকেই আমি প্রথম সংঘ শাখায় যেতে শুরু করি, মানে প্রথম আরএসএস এ পদার্পণ? হ্যাঁ, পদার্পণ। এবং সেই সময় প্রথম দিন আপনাকে কার হাত ধরে আসলেন? এবং এইটা তখনকার দিন, তখন আমাদের শঙ্কর বাগ বলে একজন প্রচারক ছিলেন। আচ্ছা, প্রচারক বলতে যারা হোল টাইমার, এই আরএসএস এর আরএসএস এর হোল টাইমার, তাদের অ্যাকচুয়ালি কাজ কি হয়? তাদের কাজ হয় এই সংঘের বিস্তার, এই আচ্ছা। বিভিন্নভাবে, এই ধরুন শাখা, বিকেলবেলায় শাখা হচ্ছে, কোথাও সকালবেলায় শাখা হচ্ছে, সেখানে যেরকম হচ্ছে, তারপরেও তারা এই স্বয়ংসেবকদের সঙ্গে যোগাযোগ করা, তাদের কে কীরম আছে, কি আছে, কেন কালকে যায়নি, কারোর শরীর খারাপ করেছে কিনা, এই সমস্ত যোগাযোগ করা এবং সংঘের কাজের বিস্তারের জন্য যা যা করা, এটাই হচ্ছে তাদের মেন কাজ, প্রচারকের কাজ। প্রচারকের কাজ। প্রচারকরা বিয়ে থা করেন না। আচ্ছা, যতদিন প্রচারক জীবন থাকেন ততদিন তারা বিয়ে থা করেন না। প্রচারক হলেই যে সারা জীবন দিতে হবে এমনও নয়। জীবনের 1 বছর 2 বছরও কেউ প্রচারক হিসেবে থাকতে পারে। যে আমি 1 বছরের জন্য প্রচারক বেরিয়ে গেলাম, 2 বছরের জন্য প্রচারক বেরিয়ে গেলাম। তিনি কি তখন বাড়িতেও ফেরেন? না, বাড়ির সঙ্গে তার সম্পর্ক থাকেন না। তাকে যেখানে দায়িত্ব দেওয়া হয় সেখানেই তিনি কাজ করেন। আচ্ছা, একটু অবাক লাগছে না? সন্ন্যাস জীবনযাপনের মতো ব্যাপার। আমরা বলি যে প্রচারকের জীবন মানে সন্ন্যাসীর জীবন, কিন্তু সন্ন্যাস যে নেয় সে তো বেরিয়ে যায়, সমাজ সংসার থেকে ত্যাগ করেই সে বেরিয়ে যায়, কিন্তু প্রচারকদের তা করতেও হয় না। আচ্ছা, বাংলাতে সবচেয়ে বেশি জীবনদায়ী প্রচারক পাওয়া যায়, অর্থাৎ যত প্রচারক আছেন তাদের বেশিরভাগই বেরিয়েছেন, ঘরে ফেরেননি এরকম। বাবা। কিন্তু বহু প্রচারক আছে যারা 2 বছর 3 বছর দেশের জন্য দেওয়ার পর আবার ফিরে গেছেন। মহারাষ্ট্র বা অন্যান্য স্টেটে কিন্তু জীবনদায়ী প্রচারকের চেয়ে এই আংশিক প্রচারক অনেক বেশি, অর্থাৎ 2 বছর 3 বছর গ্র্যাজুয়েশনের পর তারা বেরিয়ে গেল প্রচারক হিসেবে। আরেকটা পদ্ধতি আছে, সেটাকে বিস্তারক বলা হয়। লিমিটেড টাইম, যে আমি 3 মাসের জন্য বেরিয়ে গেলাম, 1 মাসের জন্য গেলাম। আমিও ছিলাম, আমি যখন মাধ্যমিক পাস করেছিলাম তারপরে আমি 1 মাসের জন্য বিস্তারক বেরিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমাদেরই ওখানে একটা প্রত্যন্ত গ্রামে সেখানে পাঠানো হয়েছিল, সেখানেই থাকা খাওয়া সব কিছু আমার সেখানে ছিল। এবং সেখানে আপনি নিজেই করতেন? মানে না না না, সেগুলো একটা জায়গা। সেখানে ওই যে বাড়িতে থাকতাম সেই বাড়িতেই তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করত। তখন আমার বয়স কত, 16 বছর বয়স, মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। ওখানেই থাকা, ওখানেই খাওয়া, এই ভালোই লাগে, খারাপ লাগে না। এটাও একটা জীবনের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একটা বিষয়, আপনাদের আরএসএস এর সাথে তাহলে বিজেপির সম্পর্ক কি? কেন বলা হয় যে বিজেপিতেই বেশিরভাগ মানুষ যারা আরএসএস এর কালচারে বড় হয়েছে তারা বিজেপিতে এসছে? বিজেপিতে যোগদান করতে গেলে কি আরএসএস করতেই হবে, বা আরএসএস করলে কি বিজেপিতে যোগদান করতে হয়? একটু যদি বলেন। এটা হচ্ছে বিচারধারার ব্যাপার। এই যে বললাম জাতীয়তাবোধের উপর নির্ভর করে, একটু আগেই আপনাকে বললাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘের প্রতিষ্ঠা করলেন। জনসংঘ তখন ভারতবর্ষে একটা জাতীয়তা বোধক একটা দল হিসেবে তখন নিজেকে প্রতিষ্ঠা লাভ করে নিয়েছে অলরেডি। তারপর এমার্জেন্সি এলো, সবাইকে তখন জেলে পুরে দেওয়া হলো, পুরো দেশের মধ্যে রাজনীতি বলে আর কিছু থাকছে না। এই যে সময়ে তখন জয়প্রকাশ নারায়ণ ডাক দিলেন যে সমস্ত ছোট ছোট দলগুলো আছে বলে আজকে ভারতবর্ষে কংগ্রেস এইভাবে রাজত্ব করতে পারছে এবং সকলের ওপর এই অন্যায় অত্যাচারটা করতে পারছে। ফলে সমস্ত দলগুলোকে ভেঙে দিতে হবে, দিয়ে একটা সবাই মিলে একটা দল তৈরি করতে হবে যে কংগ্রেসকে হারাতে পারবে। তখন সমস্ত দলগুলো, এই ছোটো ছোটো দলগুলোকে নিজেদেরকে ডিজলভ করে দিয়ে তখন জনসংঘও ডিজলভ করে দেওয়া হয়, দিয়ে জনতা পার্টি তৈরি হয়। এবং সেই ইলেকশানে মোরারজি দেশাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, ইন্দিরা গান্ধী হেরে যান। কিন্তু তারপরে এই যে বিজেপি তৈরি হওয়ার যে ইতিহাসটা জনতা পার্টিতে আছে। আরএসএস একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, বুঝতেই পারছেন তারা কখনোই রাজনীতিতে আসে না, রাজনীতির সঙ্গে তাদের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, তারা ভোটে দাঁড়ায় না। তারপরেও কিছু কিছু রাজনৈতিক নেতাদের অসুবিধে হতে থাকলে যে এরা কেন আরএসএসের সঙ্গে যুক্ত থাকবে। জনসংঘের যারা ছিল তারা প্রত্যেকেই আরএসএসের শাখা থেকে উঠে আসা বা সঙ্গের সঙ্গে সম্পর্কিত, তারা কেন আরএসএসের সঙ্গে যোগাযোগ রাখবে? দ্বৈত সদস্যপদ থাকা যাবে না। এই ধরনের একটা কনফ্লিক্ট হলো। এবং তখন কি হলো না, জনসংঘের যারা ছিল তারা জনতা দল থেকে বেরিয়ে, যে যদি আমাদের থাকবে, তখন ওরা বললো যে হয় জনতা দলে থাকো নাহলে আরএসএসে থাকো। বলে তাহলে আমরা জনতা দলই ছেড়ে দেবো,
কিন্তু আরএসএস ছাড়তে পারবো না। সরকারও পড়ে যায় এবং ভারতীয় জনতা পার্টির জন্ম হয় এখান থেকে। ফলে যে এই যে আরএসএস না করলে বিজেপি করা যাবে না, বা বিজেপি করলে আরএসএস করতেই হবে, এই ধরনের কোনো ব্যাপার কিন্তু নেই। দুজনেরই উদ্দেশ্য এক, জাতীয়তা বোধ এবং স্বদেশ প্রেম, এই ব্যাপার থেকেই কিন্তু এইটা আসে। ফলে কি হয়, এক পালকের পাখিরা যেরকম এক জায়গায় থাকে, এবার একই বিচারধারার লোকেরা মোটামুটি দেখবেন এক জায়গায় থাকে। যার সঙ্গে আপনার কথা বলতে ভালো লাগে তার সঙ্গে আপনার বেশি কথা বলতে ইচ্ছা করে, আর যার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না তাকে একটু অ্যাভয়েড করতে ইচ্ছা করে। তো এরকমই ব্যাপার এখানে, এরকম কোনো ব্যাপার নেই এটা করতে হবে ওটা করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি এত বছর ধরে করছেন, এখন তো না হয় বর্তমান সরকার আপনাদের সরকার হয়েছে, 15 বছর ধরে তো আপনার অন্য সরকার ছিল, এবং সেই সময় আপনার শাখা চালাতে বা এই আরএসএস এর কোনো সমস্যা আপনাকে ফেস করতে হয়েছে? না, এই সরকার এর সময় ফেস তো করতেই হয়েছে, অনেক জায়গাতেই শাখা করতে দিত না, কিন্তু আমাদের ওখানে খুব একটা অসুবিধে ছিল না। মানে বারুইপুরে যেহেতু ধরুন দীর্ঘদিন ধরে, আমার 10-11 বছর বয়স থেকে, মানে আজ আমার 57 বছর বয়স, তার মানে সেখানে কত বছর হচ্ছে, প্রায় 46-47 বছর ধরে ওখানে শাখা চলছে। এটা তো আপনার জায়গা, যেহেতু আপনি ওখানে রয়েছেন। অনেক জায়গাতে সমস্যা হয়েছে, হয়নি এমন নয়, অনেক জায়গা মাঠে শাখা করতে দেয়নি, অনেক জায়গা ভারত মাতার ছবি সরিয়ে দিতে হয়েছে, এরকম করেছে, শাখা বন্ধ করে দিয়েছে। এটা আজকের থেকে নয়, কিন্তু সংঘের জন্মের পর থেকেই কিন্তু এরকম চলছে। সংঘের উপর বহুবার নিষেধাজ্ঞাও এসছে। কেন? কোনোবারই প্রমাণ হয়নি। প্রথম ধরুন গান্ধী হত্যার পেছনে আরএসএসকে জুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো প্রমাণ নেই, কারণ কেউ ইনসিস্ট করেনি নাথুরাম গডসেকে গান্ধীকে মারার জন্য। তিনি নিজেই বুঝেছিলেন যে গান্ধীজি থাকলে আরও দেশের ক্ষতি হবে, এটা তার মানসিকতা, তিনি ডাইরেক্ট মেরেছিলেন, এবং মেরে তিনি পালিয়েও যাননি। তিনি দাঁড়িয়েছিলেন, নিজেকে আত্মসমর্পণ করেছেন যে হ্যাঁ আমি মেরেছি, এবং কেন মেরেছি সেটার কারণও উনি দর্শাছেন। এবং তার যে লেখা, যে জবানবন্দি ছিল, তার যে জবানবন্দি, সেই জবানবন্দি কিন্তু দীর্ঘদিন ধরে ব্যান করে রাখা হয়েছিল। তারপরে ওনার যে ভাইপো গোপাল গডসে, তিনি সেটাকে লিপিবদ্ধ করেন। তারপরেও বহু আপনার প্রেস যারা ছাপতে রাজি হয়নি। আচ্ছা। প্রায় দীর্ঘ 30-35 বছর বাদে কিন্তু সেটা বেরোয়। বাংলাতেও একটা বই আছে, শুনুন ধর্মাবতার বলে। সেখানে নাথুরাম গডসে কী কী কারণ দেখিয়েছিলেন, এবং লাস্ট কারণ উনি যেটা দেখিয়েছিলেন, যে স্বাধীনতার পরে ভারতবর্ষ পাকিস্তানকে একটা টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকাটা যদি না দেয় তাহলে উনি আবার অনশনে বসবেন। উনি রাস্তা দিয়ে যেতে যেতে একটা রেডিও ব্রডকাস্টিংয়ে শোনেন যেই কথা বলছেন, আবার উনি অনশনে বসবেন। তখন ওনার মনে হয় যে এই লোকটি বেঁচে থাকলে আরও দেশের ক্ষতি হবে, যা হয়েছে সেটা তো হয়েছেই, আরও ক্ষতি হবে। তখন উনি ডিসিশন নেন, এবং এরকম পরিষ্কার করে তিনি কোর্টে বলেছেন, এবং সেটা লিপিবদ্ধও আছে। বিজেপি সরকার এখন এসছে, আরএসএস করতে বা শাখা বিস্তার করতে এখন তো আরো ইজি হবে নাকি? ডাক্তারজির একটা খুব সুন্দর গল্প আছে। আচ্ছা। এক জায়গায়, তখন তো কংগ্রেসের রাজত্ব, এক জায়গায় খুব মস্তান ছিল, সে কোনো কিছু হতে দেবো না, এখানে কোনো কিছু হতে দেওয়া যাবে না। ডাক্তারজির সঙ্গে, ডাক্তারজি তখনকার পরিবেশটা চিন্তা করুন, আজ থেকে প্রায় 90 বছর 80 বছর আগেকার কথা। উনি তখন কী বলেন, কি তার এক নাম অমুক ছিল, যে অমুক দাদা, তোমরা এখানে আরএসএস করা যাবে না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হবে না। তো ডাক্তারজি তাহলে কী হবে, বললো আমার নামে করতে হবে। তো ধরুন আমার নাম বাবু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করতে হবে। তো উনি বললেন ঠিক আছে তাই হবে, অসুবিধে কিছু নেই। বললো হ্যাঁ তাহলে তোমরা করো। এবারে শাখা ঠিক যেরকমভাবে হচ্ছে সেরকমভাবেই হয়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে আস্তে 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 সঙ্গীত শাখা বেড়ে যাচ্ছে ওখান থেকে। একদিন সেই ভদ্রলোকেরও আস্তে আস্তে বয়স হলো, ধরুন 5 বছর 10 বছর বাদে, সে একদিন বললেন যে তোমরা কিন্তু আমার নামে শাখা করোনি, তোমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই করেছো, আমার নামটাই তোমরা সামনে রেখেছিলে। এবং তিনিও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছিলেন, ধীরে ধীরে সম্পৃক্ত হয়ে গেছিলেন। বাহ। তো এরকম বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন সময়, কখনো লুকিয়ে, কখনো ঘরের মধ্যে করা, কখন যেরকম ওপেন বলছি সেরকম কখনো ঘরের মধ্যে, যেমন ঘরের মধ্যে যে পদ্ধতি, এটাও কিন্তু একটা সময় আবিষ্কার হয়েছে যে বাইরে করা যাবে না, ফলে ঘরের মধ্যে করো। কিভাবে করা হবে, প্রতিদিন করা যাবে না, ঠিক আছে সপ্তাহে একদিন করো। মানে নদীর যেরকম একটা স্রোত থাকে, স্রোতস্বিনী নদীতে কখনো পানা জন্মায় না। বাহ। তো সংঘের এই কার্যপদ্ধতিতেও ওই জন্য কোনোভাবে কেউ আটকাতে পারবে না, কোনো ময়লা কোনো কিছু এখানে থাকতে পারবে না।
এটা একটা স্রোতস্বিনী নদীর মতন, ধীরে ধীরে ধীরে, ধরুন একটা সময় সঙ্গের ড্রেস ছিল হাফ প্যান্ট, এখন হয়েছে ফুল প্যান্ট। আচ্ছা, ড্রেস আছে? হ্যাঁ, ড্রেস আছে, নির্দিষ্ট ড্রেস আছে। ড্রেস তখন ছিল কালো বুট, খাকি মোজা, খাকি প্যান্ট, সাদা শার্ট, ব্রাউন বেল্ট, মাথায় টুপি, কালো টুপি। এখন সেটা সবই আছে, শুধুমাত্র যেটা হাফ প্যান্ট ছিল সেটা ফুল প্যান্ট হয়েছে, আচ্ছা, ব্রাউন ফুল প্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই ধরনের পরিবর্তন যখন যেরকমভাবে এসছেন পরিবর্তন। আরএসএস এর সাথে যুক্ত হলে তাদের মধ্যে নাকি বিজেপি করার বীজ বপন করে দেওয়া হয়। এরকম কিছু না, আর বিজেপিতে যা, যেমন আমি আপনাকে একটা কথা বলি, ধরুন এসএফআই ছাত্র সংগঠন, এটা একটা সিপিএম এর ছাত্র সংগঠন। আমরা জানি যে এটা সিপিএম এর ছাত্র সংগঠন। এখানে বিভিন্ন সময় সিপিএম বা তাদের কার্যকলাপ, তাদের আইডিওলজি নিয়েও ক্লাস করানো হয়, তাদেরকে বোঝানো হয়। আরএসএস এ কি এগুলো হয় যে বিজেপি কি চাইছে, বিজেপির আইডিওলজি কি, এগুলো কি আরএসএস এ পড়ানো হয়? বিজেপি মতন আরএসএসের 128টা সংগঠন আছে, মোর দ্যান 100 সংগঠন আছে। তার মধ্যে আপনি যেমন দেখতে পারেন এবিভিপি, হ্যাঁ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যিনি সঙ্গে ডাইরেক্ট তৈরি করা এবং বিজেপির জন্মের আগে তৈরি করা। এবিভিপি আছে, বিশ্ব হিন্দু পরিষদ আছে, যার দায়িত্বে রাম জন্মভূমি মন্দিরের পুরো কাজটা হয়েছিল, যে আন্দোলন থেকে শুরু করে সব কিছু হয়েছিল। এছাড়া আছে বিএমএস আছে, ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় কিষাণ সংঘ। এরকম ভারতবর্ষের বিভিন্ন প্রত্যেকটা সেক্টরে সংঘের কিন্তু সংগঠন আছে। বলে এই বিজেপি যেহেতু রাজনৈতিক দল, সকলের চোখে বিজেপিটা আসে। যে ক্ষেত্রে আছে সেক্ষেত্রেই কিন্তু এই একই আইডিওলজিতে কাজ করতে পারে এবং তার সেই সংগঠন আছে। আমাদের বিচারধারাটা এক। বিজেপিও যে রাষ্ট্রবাদের কথা বলে, আমরাও সেই রাষ্ট্রবাদের। আরএসএস করে তৃণমূল করা যেতে পারে, আরএসএস করে তৃণমূল করা যেতে পারে, আপত্তি নেই, কিন্তু সে যদি থাকতে পারে। কোথায়? আরএসএস এ না? হ্যাঁ, হয় তাকে আরএসএস ছাড়তে হবে, নয় তাকে তৃণমূল ছাড়তে, কারণ দুটো আদর্শগত ডিফারেন্স তো। ধরুন ওখান থেকে পাওয়া যায়, এখান থেকে দিতে হয়, এবার কি করে এক জায়গা হবে? ধরুন বিজেপি কেউ করে, সে আরএসএস এর সাথে থাকতে পারে, যেহেতু আদর্শগত মিল আছে। আচ্ছা, আদর্শ যদি মনে করো আইডিওলজিক্যালি আসে, আর কেউ মনে করো প্রেশারে আরএসএস করে, কিন্তু তাকে দেখা গেল যে অফিসে গেলে তাকে ওই কমিউনিস্ট সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে, মেম্বার হতে হবে, সে হয়তো মেম্বারটাই হয়, কিন্তু আদর্শগতভাবে তাদের সঙ্গে থাকে না, না হলে সে চাকরিই করতে পারবে না, নাহলে তাকে চাকরিতে হ্যাকেল করবে। এরকম প্রেশারে অনেক কিছু, বহু ছেলে যারা ধরুন এই 21 সালের পরে বিজেপি করতো, তাদেরকে জোর করে তৃণমূলে নিয়ে গেছে মানে কি, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের শরীরটাকে নিয়ে যাওয়া, মনটাকে নিয়ে যেতে পারেনি বলেই কিন্তু এই 26-এর রেজাল্টটা এসছে। 26-এর রেজাল্টের কথা বললেন, আমার মাথায় আরেকটা প্রশ্ন চলে আসলো। 26-এ আপনারা জিতেছেন? 26-এ আমরা জিতিনি, মানুষ জিতেছে এবং হিন্দুরা জিতেছে, মুসলিমরা হেরেছে, মুসলমানরাই হেরেছে বলতে পারেন, কারণ তৃণমূল প্র্যাকটিক্যালি মুসলমানদের দল হয়ে দাঁড়িয়ে গেছে এবং সেই জন্য মুসলমানরাই হেরেছে। আর আপনি যে জিতেছেন বলে যে একটা কোয়েশ্চেন দিলেন না, এটা একদম বাস্তব। এইবারে তৃণমূল কেড়ে নিতে পারেনি, তো বিজেপি কেড়ে নিয়েছে বলছে। বিজেপি কেড়ে নেয়নি, বিজেপি আসল রেজাল্টটা মানুষের সামনে নিয়ে আসতে পেরেছে। এটা কোথায় দেখা? তার জন্য এটা জ্ঞানেশ কুমারকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তিনি একেবারে পারফেক্ট, যেটা মানুষের। আপনি সত্যি বলছেন, কারণ বহু মানুষ, বিরোধীরা তো বলছেই, অনেকেই বলছে যে বিজেপি জয় ছিনিয়ে নিয়েছে, অধিকার করেনি। দেখুন 21 সালে ভোটে আমি দাঁড়িয়েছিলাম, 21 সালে ভোটে যখন আমি দাঁড়িয়েছিলাম, ভোটে আমি হেরে যাওয়ার পর নিশ্চয়ই কেউ আমাকে তুষ্ট করতে আসছে না, আমি জিতলে তুষ্ট করতে আসার ব্যাপার থাকতো। বহু মানুষ আমার কানে এসে বলে গেছে, দাদা ভোটটা তো দিলাম, ভোটটা গেল কোথায়? এই যে প্রশ্ন, এমনকি এরকম আছে, আমার চেনাশোনা প্রিসাইডিং অফিসার বলছে, দাদা আমি তো নিজে তোমার মেশিন চেঞ্জ করে দিয়েছি, কারণ বিজেপির বোতামটা বসে গেছিল, সেই বুথে তুমি হারলে কী করে? এগুলো হয়েছে, আমরা কিন্তু কাউকে বলিনি, তার জন্য আমরা বলিও নি যে এটা সায়েন্টিফিক রিগিং বা এটা জোর করে কেড়ে নেওয়া হয়েছে, এগুলো আমরা বলিনি। তো সেই রেজাল্টটা কিন্তু 26-এ দেখা গেছে। আর এই যারা বলছেন, আমি নিজে এবার কাউন্টিং এজেন্ট ছিলাম, আচ্ছা, পোস্টাল ব্যালটে ছিলাম। অদ্ভুত একটা গল্প বলি শুনুন। প্রতিবারই তো আমরা কাউন্টিং এজেন্ট হই, মানে বিভিন্নবারে হয়েছি, নিজে ভোটে দাঁড়িয়েছি, তখনও ছিলাম, দেখেছি। পোস্টাল ব্যালট গোনাটা একটু আগে হয়ে গেছে, তখন আমরা কি করি, পাশের যে কাউন্টিং হল সেখানে যাই।
তা আমি আর আরেকজন আছে বিষ্ণুদা বলে, দুজনে মিলে এই জন্য পাশের ঘরে গিয়ে দেখি প্রতিবারে যেরকম হয়। যখন যাচ্ছি তখন কোলাপসুল গেটটা বন্ধ আছে, তো একজন সিকিউরিটি ছিল মানে BSF-এর। আমরা তাকে গিয়ে বললাম যে রেজাল্ট জাননা হ্যাঁ, বলে বেঙ্গলি মেরা পাতা নেই তা আপ যাইয়ে, তো বলে খুলে দিল। আমি গেছি, গিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ একজন এসে, মানে গেটটা খোলাই আছে কিন্তু একজন ইয়ে আছে, সেন্ট্রাল সিকিউরিটি আছে, সে এসে বললো যে क्या चाहिए, रिजल्ट जानना है। नहीं नहीं नहीं, यहाँ EVM है, भागिए भागिए यहाँ से चला जाइए। एजेंट है मेरा, कार्ड है, 3 नंबर घर का एजेंट है, ये 4 नंबर घर है, आप यहाँ क्या कर रहे हैं, जाइए जाइए। बोले उल्टो दिखे একজনকে তাকালো, সে আরেকটা কোলাপসুল গেট খুলে দিল, वहाँ से चला जाइए। আমি বললাম দাদা চলো, না হলে কিন্তু এরপর বিপদ হলে ঠেকানো যাবে না। দুজনে মিলে গিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলাম, কারোর সঙ্গে যোগাযোগই করতে পারলাম না। এই রকম অবস্থাতে যদি কেউ বলে যে এবার আমরা কেড়ে নিয়েছি, ঠিক আছে, তাহলে তাদের আইডিয়া নেই বলে তারা বলছে। এইবারে যে কাউন্টিং হয়েছে, কেউ ব্যালট খেয়ে ফেলতে পারেনি, কেউ এরকম অভিযোগ করতে পারেনি যে আমরা যখন EVM-টা খুলছি তখন 95-85% চার্জ আছে, যেটা 21 সালে হয়েছিল। কিন্তু সেই দিনকে তো অনেকে বিরোধীরা অনেকে বলেছে যে ইভিএমে নাকি চার্জ নেই, ইভিএমে নাকি চার্জ নেই, চার্জ চলে গেছে। এইগুলো এই অভিযোগ তো এসছে আপনাদের। অভিযোগ অনেক কিছু আসতে পারে। EVM-এ যদি চার্জ চলে যায়, প্রচুর ব্যবহার হলে মোবাইলেরও চার্জ পড়ে যায়, কিন্তু তার মানে এই নয় তো রেজাল্টটা চলে গেল। আচ্ছা, ভালো করে ভেবে দেখুন, যদি কোনো মেশিনে, আমি বলছি মনে করুন কয়েক লক্ষ মেশিনের মধ্যে কোনো মেশিনে হয়তো চার্জ পড়ে গেছে, তার ব্যাটারি ডাউন ছিল বা কিছু ছিল, তার ব্যাটারিটা চেঞ্জ করলে রেজাল্টটা তো থাকবে। ব্যাটারি চেঞ্জ করা মানে তার রেজাল্টটা চলে যাওয়া নয়। ঠিক। তো সেই হিসেবে যে এরকম বলতে পারছে না তো চার্জ বেড়ে গেছে, আগের বারে যে চার্জ বেড়ে গেছিল, এবারে চার্জ বাড়েনি, কিন্তু চার্জ কমে তো ব্যবহার হলে কমতেই পারে। তার মানে আপনার মতে আপনারা তৃণমূলকে হারিয়েছেন। একদম পজিটিভলি হারিয়েছি, এবং আমরা হারাইনি, মানুষ হারিয়েছে, তৃণমূলকে হারাতে চেয়েছিল। কারেক্ট। এইখানে একটা আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করছি, মানুষ তৃণমূলকে হারিয়েছে, আপনার মতে তৃণমূল দলটা মুসলমানদের দল হয়ে গেছিল, তাই তো? মুসলমানদের পুরোপুরি ফেভার কিন্তু তারপরে দাঁড়িয়েও আপনাদের দল থেকে বলা হচ্ছে ভালো তৃণমূলদের জন্য জায়গা খোলা, দরজা খোলা। আমার প্রশ্ন, ভালো তৃণমূল কারা? এই ভালো তৃণমূল কারা, এটা বিচার করা আমার পক্ষে খুব কঠিন। আপনি এত বছর ধরে দল করছেন, কারণ আমি যতজন তৃণমূল মধ্য গগনে, তখন আপনি আপনার এলাকা থেকে বিজেপিকে জয়লাভ করিয়েছেন। আপনি এত বছর ধরে RSS করছেন, বিজেপিকে মন প্রাণ দিয়ে ভালোবাসছেন, আর আপনি বলছেন ভালো তৃণমূল কারা বলা মুশকিল। আপনার দল বলছে। একদম বাস্তব কথা, ভালো তৃণমূল খুঁজলে পাওয়া যাবে কিনা আমি এখনো বলতে পারছি না। ঠিক আছে, আপনার চোখে তৃণমূলের কেউ ভালো না? নেই, প্র্যাকটিক্যালি নেই। কেউ বাধ্য হয়ে, দেখুন তৃণমূলের কেউ ফ্ল্যাগ ধরে মিছিলে হেঁটেছে বা কিছু করেছে, সেগুলো আলাদা কথা, কিন্তু তৃণমূলের কার্যকর্তা ভালো, এটা আমি এখনো পর্যন্ত দেখিনি। আচ্ছা, মানে আমি বলছি, যখন মনে করুন 15 সালে মিউনিসিপ্যাল ইলেকশন হয়, তখন তৃণমূলের ওই অবস্থাতেও তার মানে আমরা জিতিয়েছি। তারপরেও দেখেছি মানে তৃণমূল ওই একটা সিট, আমরা একটা সিট জিতেছিলাম, 17টা সিটের মধ্যে একটা সিট, 16টা ওরা, তারপরে ওরা যেন সহ্য করতে পারছে না, এই একটাও ওদের নিতে হবে। আচ্ছা, এই একটাও নিতে হবে মানে কি, কোনো বিরোধিতা থাকা চলবে না, কারণ কি, তাহলে আমাদের সব কিছু ওরা জানতে পেরে যাবে। যার জন্য ওদের, আপনি দেখুন, এবং আরেকটা জিনিস আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন, যে যেখানে যেখানে যে নেতা আছে, যত নেতা আছে তারাই থাকে, কাউন্সিলররা কাউন্সিলারই, MLA-রা MLA। সেটা তো আপনি প্রাক্তন সরকারের কথা বলছেন। প্রাক্তন সরকারের কথা বলছি, এই যে চেঞ্জ হয় না। আমি আপনার বর্তমান সরকার নিয়ে কথা বলি। তার মানে আপনার চোখে ভালো তৃণমূল কেউ না, শুধুমাত্র একজনের চোখে ভালো তৃণমূল আছে, সেটা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা বলেছেন ভালো তৃণমূল আছে, উনি নিশ্চয়ই কাউকে পেয়েছেন, না হলে কি করে বললেন আমি বুঝতে পারছি না, কারণ আমি তো খুঁজে পাই না। হতে পারে তো এরকম নেই যে একদম কাউকে পাওয়া যাবে না, এরকমও নয়। আপনি বলছেন মুসলমানদের দল হয়ে গেছিল তৃণমূল, আপনারা কি চান? পশ্চিমবঙ্গে যাতে মুসলমান না থাকে, না ভারতবর্ষে যাতে মুসলিম না থাকে? তার মানে কি আমার কথাটা কি এরকম হলো যে মুসলমানরা থাকবে না? আমি বলছি না, বলছি যে বিজেপি চাইছে কি, বিজেপি চাইছে ভারতীয় মুসলমানরা ভারতে থাকবে, হ্যাঁ, বাংলাদেশি, মায়ানমারের রোহিঙ্গা যারা আছে তারা থাকবে না, ভারতবর্ষ যাদের অরিজিন
যে সমস্ত মুসলমানদেরকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, তারাও আমাদেরকে দেখে আসছে, আমরা একসঙ্গে মানুষ হয়েছি, বহু বন্ধুবান্ধব আছে আমার, তারা কেন থাকবে না? তারা যাবে কোথায়? তাই তো এটাই দেশ। তা আমি যে 5টা কথা আপনাকে বললাম, যে ভারতবর্ষ মাতৃভূমি, ধর্মভূমি, কর্মভূমি, পুণ্যভূমি, পিতৃভূমি বলে যারা মানবে তারা ভারতবর্ষে, তাদেরকে এই কথা মানতে কোনো আপত্তি আছে? যে ভারতবর্ষে জন্মেছে, যে ভারতবর্ষে বেড়ে উঠেছে, যে ভারতবর্ষে থাকছে, যে ভারতবর্ষে কর্ম করে খাচ্ছে, তার আপত্তি কোথায়? ভারতবর্ষকে তার দেশ বলতে তার যদি আপত্তি থাকে, তাহলে সে ভারতবর্ষে না থাকাই ভালো। ভারতবর্ষে থেকে যদি কেউ পাকিস্তানের ফ্ল্যাগ ওড়ায়, ভারত পাকিস্তানের খেলা হলে পাকিস্তানকে সমর্থন করে, তার ভারতবর্ষে থাকার কি যুক্তি আছে? ভারত পাকিস্তানের যুদ্ধ হলে যদি কেউ, ধরুন এই আমাদের যে অপারেশন সিন্দুর হলো, এরপরে যদি কেউ বলে ছবি কই, সার্জিক্যাল স্ট্রাইকের পর বলছে ছবি কই, সে যদি হিন্দুও হয়, তার ভারতবর্ষে থাকার অধিকার কি আছে? পাকিস্তানের পুরো ইকোনমি ভেঙে যাচ্ছে, পাকিস্তান শেষ হয়ে যাচ্ছে ইন্ডিয়ার সঙ্গে লড়াই করতে গিয়ে, যারা ভারতবর্ষ থেকে ছবি চাইছে, যারা ভারতবর্ষ থেকে ভারতবর্ষের বিরোধিতা করছে, তাদেরকে আপনি ভারতীয় বলবেন কি করে? তার মানে আপনারা মানে ভারতীয় মুসলমানদের ভারতে রাখতে চান? অবশ্যই আমরা ভারতীয় মুসলমানদের পক্ষে, এবং তারা আমাদের সঙ্গেই থাকবে, তারা তাদের ধর্মাচরণ করবে, তাদের নির্দিষ্ট উপাসনা পদ্ধতি তারা পালন করবে, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি শুধুমাত্র রাষ্ট্রীয়ত্বের জায়গায়। আচ্ছা, সে যদি অন্য কোনো রাষ্ট্রকে সমর্থন করে। আপনি দেশাত্মবোধ নিয়ে কথা বললেন, দেশের মানবিকতা নিয়ে কথা বললেন। আপনার দলকে জিতিয়েছে মানুষ, আপনি স্বীকার করলেন। আর যখন আপনারা ক্ষমতায় আসলেন, রাস্তার ধারে থাকা হকারদেরকে উঠিয়ে দিলেন। দিনের পর দিন হকারদেরকে উঠিয়ে দিচ্ছেন আপনারা, উইদাউট ইনফরমেশন। যারা আপনাকে ভোট দিয়েছে, আপনারা প্রচারে বেরোলে যারা ভিড় করতো সবার আগে, আর আপনারা ক্ষমতায় আসার পর সেই হকারদেরকেই আপনারা উচ্ছেদ করে দিচ্ছেন। এবং তারা কোথায় যাবে? আপনি নিশ্চয়ই জানেন এই সমস্তগুলো, যে এখন তারা সুইসাইড করতে যাচ্ছে। বহু বছরের পর এই মঙ্গলাহাট, তাদেরকে বলছেন আপনারা উঠিয়ে দেবেন। বছরের 10-12 বছরের হাট, মানে ব্যবসা অনেকের চলে সেখানে, তাদেরকে উঠিয়ে দেবেন বলছেন। কোথায় যাবে তারা? তারা তো আপনাদের ভোটার, আপনারা তো তাদের ভোটে জিতেছেন, আর এসে তাদেরকেই আগে সরিয়ে দিচ্ছেন। আপনি একদম ঠিক কথা বলেছেন। যারা হকার, তাদের থাকার তো অধিকার আছে অবশ্যই, তারা দীর্ঘদিন ধরে করছে। যেমন ধরুন প্ল্যাটফর্মেও হকার আছে প্রচুর, যে প্ল্যাটফর্মে যে হকার যাদেরকে দেখছেন তাদের অনেকের উচ্ছেদ করছে, যারা হয়তো 20 বছর 30 বছর ধরে প্ল্যাটফর্মেই ব্যবসা করে আসছে। এই যে ব্যবসা করছে, তার জন্য রেল কি পেয়েছে তাদের কাছ থেকে? কিছু পেয়েছে কি কোনো সময়? বা তারা কি কখনো ভেবেছিল যে আমরা যে এতদিন ধরে ব্যবসা করছি, রেলের সঙ্গে আমরা কোনো কথা বলি যে আমাদের কোনো জায়গা পার্মানেন্ট করা হোক বা আমাদের কিছু করা হোক? করা হয়নি। হকার তুললে যে হকার আছে তাদের নিশ্চয়ই অসুবিধা হবে, এটা তো মানতে হবে। ধরুন আপনাকে আমি একটা উদাহরণ দিই। যখন হাওড়ার ব্রিজ হয়নি, তখন গঙ্গায় অনেক মাঝি কাজ করতো, যারা নৌকা করে মাল পারাপার এপার ওপার করতো। হাওড়ার ব্রিজটা যখন হয়েছে, সেই মাঝিদের কিন্তু কাজ চলে গেছে। তাহলে আপনার মনে হয় কি যে হাওড়ার ব্রিজটা করা অপরাধ হয়েছে? তার ফলে কি উন্নতি হয়নি? দুটো জিনিস দেখতে হবে। এরা যেমন কি করবে, এরা কোথায় যাবে, এটাও যেমন একটা ভাবার ব্যাপার আছে। আপনারা কি করবেন উন্নতিতে? হকারকে তুলে দিয়ে? হকারকে তুলে দেওয়া না, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কি করলেন? কি করলেন এটা পরের কথা, কিন্তু কি হকার করবো এটা কথা। আপনি নিজে একবার ওখানে ভেবে দেখুন তো। আপনার একটা 15-20 বছরের একটা দোকান হকারি করে সে খায়, হঠাৎ করে দিনের আলো ফুটতে গিয়ে দেখলো যে তার দোকানপত্র সব কিছু নেই, ভেঙে চুরমার করে দেওয়া হলো। তারপর কি উন্নয়ন করবেন বলে তাদের আশ্বাস দিচ্ছে? আপনাকে আমি এমন এমন জায়গা দেখাবো, যে সমস্ত জায়গাতে হকার নয়, শুধু এই দখলদারি, এটাকে শুধু যদি আপনি হকার বলেন তাহলে আলাদা কথা, আর যদি দখলদারি বলেন, আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গড়িয়াহাটের মোড়ে করেছে, গড়িয়াহাটের মোড়ে, আমি দখলদারি বলতে যেটা বোঝাতে চাইছি, গড়িয়াহাটের মোড়ে হকারগুলো তো পারমিটেড, যে তাদের এই পর্যন্ত থাকা হবে, ঠিক আছে, 1/3 জায়গায় তারা হকারি করবে। আপনি গড়িয়াহাটের মোড়ে বিকেলবেলা যদি হাঁটতে পারেন, তাহলে আমায় বলবেন, তারা নিজেরাও সংযত আমি নয়। আপনার একটা কথা বলবো? হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আপনি বর্তমান সরকারে আছেন, আপনারা, এর আগে আরেকটা দল ছিল, ধরুন তারা কোনো ভুল করে গেছে, শাস্তি কে পাবে?
দলের বা যে ভুলটা করতে সহযোগিতা করেছে, ধরুন আমি হকার, আমি রাস্তায় বসছি, আমি সরকারকে বা তাদের প্রতিনিধিকে বললাম আমি এখানে বসছি ভাই, আমি এখানে করছি, বললো হ্যাঁ করো। এবার সে এখানে বসে বসে 10, 15, 20 বছর হয়ে গেল, তাকে তো সরকার তার অধিকার জন্মে গেল। তাকে তো সরকার এই রাস্তাটা দেখিয়েছে। একদম, আপনার বাড়ির সামনে একটা হকার আমি বসিয়ে দিলাম, আমি সরকারে আছি এখন, হ্যাঁ। আপনার বাড়ির সামনে বসিয়ে দিলাম, ঠিক আছে, এবার আমি যতদিন থাকবো ততদিন সেও থেকে যাবে, আপনি কিছু করতে পারবেন না। তারপর আমি যখন চলে যাব তখনও আপনি কিছু করতে পারবেন না, আপনাকে কিন্তু ওই টপকে টপকে যেতে হবে। একটা প্ল্যাটফর্মে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়, রাস্তায় ঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়, তাদের জন্য তাদের যদি সিস্টেম না করা হয়, যে যেখান থেকে আসছে রাস্তায় বসে, এখনই রাস্তাটা কি ব্যবসার জায়গা? আপনি প্রথম বলুন তো, প্ল্যাটফর্মটা কি ব্যবসার জায়গা? একটা যে প্যাসেঞ্জার সে আসছে, একটা টিকিট কেটে নিয়ে দাঁড়াচ্ছে, কোনো একটা দোকানের সামনে হয়তো সে দাঁড়িয়ে গেছে, ট্রেনে উঠবে, দাদা দোকানের মুখটা ছাড়ুন তো, তাহলে তার অপরাধটা কোথায়? একটা প্ল্যাটফর্মে 50টা হকার আছে, তারা ওখানে করে খায়, আর 50,000 লোক ওই প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করে। কত অ্যাক্সিডেন্ট হয় কেউ কখনো দেখেছে? দেখেনি। তাদেরকে যদি পুনর্বাসন দেওয়ার প্রস্তাব আসতেই পারে, সরকার আচ্ছা। নিশ্চয়ই চিন্তা করবে যে তাদেরকে কিভাবে পুনর্বাসন দেওয়া হবে বা তাদের কোথায় জায়গা করে দেওয়া হবে। কিন্তু না, তারা যদি মনে করে আমরা ওই প্ল্যাটফর্মেই দখলদারিটা করব, লোকের কি অসুবিধা হচ্ছে আমাদের দেখার দরকার নেই, তাহলে সেটা কি ঠিক আপনার মনে হয়? ধরুন কোনো রাস্তা যেখান থেকে গাড়ি যেতে পারে না, বিকেলবেলাতে বাজার বসে গেল, রাস্তার উপরে কোনো গাড়ি যেতে পারছে না, তাহলে সেটা কি ঠিক যে রোড ট্যাক্স দিয়ে কত টাকা, আপনার যদি গাড়ি থাকে আপনি জানেন কত টাকা রোড ট্যাক্স দিতে হয়, 5 বছরে কত দিতে হয়, আর লাইফ টাইম করলে কত দিতে হয়, সেই রোড ট্যাক্স দিয়ে আপনি রোডের উপর দিয়ে যেতে পারবেন না। তো এটা তো ঠিক না। কিন্তু তারা দাবি করতে পারে যে আমাদের কর্মসংস্থান নেই, আমাদের কোনো পুনর্বাসন দেওয়া হোক বা আমাদেরকে কোথাও বসানো হোক, সরকারের সঙ্গে তারা কথা বলতে পারে, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যতক্ষণ তাকে পুনর্বাসন দেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত রাস্তাটাও খালি করা যাবে না। আপনি 50 বছর ওখানে কাজ করেছেন, একটা রাস্তায় আপনি দোকান দিয়ে এসছেন, হকারি করেছেন, ঠিক আছে, আপনার থেকে সরকার কি পেয়েছে? ট্যাক্স পেয়েছে কি? কিন্তু হোয়ারাস যে লোকটা ট্যাক্স দিচ্ছে সেই লোকটা কিন্তু রাস্তা দিয়ে যেতে পারছে না। আপনার জন্যই অসুবিধাটা হচ্ছে, একজন লোকের জন্য 50টা লোকের অসুবিধা হচ্ছে। সরকার এই মুহূর্তে তাদেরকে যে তুলে দিচ্ছে, দেখুন বিশেষ বিশেষ অঞ্চলে বিশেষ বিশেষ জায়গাতে যেখানে খুব অসুবিধা হচ্ছে সেই জায়গা থেকে সরানোর চেষ্টা চলছে। তারাও তো আন্দোলন করছে, তারাও তো কথাবার্তা বলবে, সরকারও তাদের নিয়ে ভাববে, কিন্তু সেই ভাবার সময়টা তো দিতে হবে। দেখুন বিরোধিতা সব সময় থাকবে, আপনি একটা ভালো কাজ করতে গেলে বিরোধিতা হবেই। আজকে যেরকম বিরোধিতা হবে সেরকম সমস্ত জায়গাতে তাদের নিয়ে ভাবতে হবে। সরকারও নিশ্চয়ই একটা তাদেরকে নিয়েও একটা মানবিকতার দায়ে তারা চিন্তা করবে যে এরাও কি করবে, কিন্তু তার মানে এই নয় তাদেরকে সেখানেই বসতে দিতে হবে। বাহ, ভালো করে ভেবে দেখুন, আমাদেরকে সব দিক দেখতে হবে যে সরকারকে করতে গেলে কিছু জোর খাটাতেই হবে, কারণ মানুষ যেখানে বসে আছে সেই জায়গাটাতে সে বসে থাকতেই চাইবে। আপনি গড়িয়াহাটে যে সমস্ত দোকানগুলো আছে, একটা দোকানের দাম কত, আর ঠিক ওই জায়গাতেই একটা ফুটে বসে আছে তার দোকানের দাম কত? এত টাকা খরচা করে যারা দোকানটা চালাচ্ছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, জিএসটি দিচ্ছে, সব কিছু দিয়ে, কর্পোরেশন ট্যাক্স দিয়ে তারা দোকান চালাচ্ছে, বিনা পয়সায় তারা দোকান চালাচ্ছে এবং তাদের দখলদারিটা বেশি। আমি নিজে বলছি, আপনি যাবেন ফুট দিয়ে হাঁটতে পারবেন আর রাস্তা দিয়ে হাঁটতে হবে। পুজোর সময় গড়িয়াহাটে আপনি ফুট দিয়ে হাঁটতে পারবেন না, পুজোর সময় তো বাদ দিন, অন্য সময় আপনি হাঁটতে পারবেন না, বুঝলাম। কিন্তু তাদেরও সংযত হওয়া উচিত। ঠিক, যে আমরা যখন এখানেই করে খাচ্ছি তাহলে আমরা কি করব? তার মানে আপনারা ভাববেন তাদেরকে নিয়ে, না, নিশ্চয়ই আর একটু সময় ভাবতে হবে। নিচ্ছেন। ভাবতে তো হবে, সময়ও লাগবে। একদম। আজকে ধরুন 4 তারিখ থেকে, আজকে 4 তারিখ হয়নি, 1 মাস হয়নি, সরকার অনেক পদক্ষেপই নিয়েছে। তার মধ্যে বিরোধিতা করার জন্য শুধুমাত্র একটু ইস্যু হয়েছে হকার। আচ্ছা, আর কি পেয়েছে বলুন? যে হ্যাঁ এই স্টেপটা খারাপ নিয়েছে তার জন্য বিরোধীরা খুব চিৎকার চেঁচামেচি করছে। মানুষের কিন্তু অনেক প্রত্যাশা আপনাদেরকে নিয়ে, মানুষের অনেক আশা প্রত্যাশা সব, এবং সেটা ফুলফিল করাও আমাদের কাছে একটা দায়বদ্ধতা। কিন্তু এই যে আপনারা এত আশা প্রত্যাশার মাঝে যে আশা দিয়ে দিয়ে মানুষকে বলা যেতে পারে ভোট নিয়েছেন, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। আপনারা তো বহুবার বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার আসলেই 3,000 টাকা করে দেবেন আপনারা, আর মানুষের এখন পেনের কালি শেষ হয়ে যাচ্ছে, এসিতের মধ্যে থেকেও মাথার ঘাম মানে বেরিয়ে যাচ্ছে যে ওই 12 পাতার ফর্ম দেখে। আপনি দেখেছেন? ফর্ম দেখেই ঘাম বেরিয়ে যাচ্ছে, ফর্মটা পড়লে কিন্তু ঘাম বেরোবে না। ম্যাক্সিমামটা আছে ইয়েস অর নো, আমি দেখেছি। কি বলছেন ইয়েস অর নো? বলুন আপনি বাড়ির দলিলের কথা বলেছেন। বলেছি এগুলো একটা অন্নপূর্ণা, এর আগেও যে সরকার ছিল তারা দিত লক্ষ্মীর ভাণ্ডার,
এত কিছু করতে হয়নি কিন্তু ওই জন্য তো মানুষকে। স্বামী স্ত্রী কার সবাই বাড়িতে পেয়েছে। 2টো ঘর আছে না 3টে ঘর আছে, তার বাড়িতে স্কুটি চলে না 4 চাকা চলে, এই সমস্ত কিছু দেখার পর আপনারা দেবেন 3,000 টাকা? আমরা দেবো কি দেবো না সেটা পরের কথা, একটা ফর্ম আপনাকে ফিল আপ করতে বলা হয়েছে। হ্যাঁ। আর আগের বারের সরকার কোনো ফর্ম ফিল আপ করেনি, তাই কি হয়েছে, স্বামী স্ত্রী দুজনে পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, ছেলে একজন ছেলের 3টে লক্ষ্মীর ভাণ্ডার পায়, তার বউ 4টে লক্ষ্মীর ভাণ্ডার পায়, এগুলো হয়ে এসছে তো। এবং শুধু তাই না, 30 লক্ষ ভুয়ো অলরেডি বেরিয়েছে, এবং যে পরিমাণ টাকা 5,400 কোটি টাকা ভুয়ো বেরিয়ে যেত। এই যে জায়গাটা, দেখুন ভুল তো হয়েছে, আমি মানলাম। ভুল না, এটা ইন্টেনশনালি ভুল করা হয়েছে। কিন্তু- এখন আমরা যে ফর্মটা দিয়েছি, ধরুন এই ফর্মটা কেউ ফিল আপ করে দিল, তাতে কোথাও কি বলা হয়েছে এটা থাকলে পাবেন না, এটা থাকলে পাবেন? কারণ ছাদাটা বাড়ি থাকলে সে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, এটা বলা হয়েছে কোথাও? কোথাও বলা হয়েছে কেউ স্কুটার থাকলে স্কুটি তো থাকলে এরকম পাবে তো না? বলা হয়েছে যে স্বামী বা বাড়িতে কেউ যদি সরকারি চাকরি করে, অবশ্যই, জি। বা তার যদি 2 চাকা না 4 চাকা গাড়ি থাকে সেগুলো পাবে না, এরকম তো কিছু কিছু এরকম কোনো উল্লেখ আছে কি ফর্মের মধ্যে? এরকম খবর শোনা না, যাচ্ছে। হ্যাঁ, আমি খবর যেহেতু শোনা- ফর্মটা পাইনি, আমি ফর্ম দেখেছি, আমি আচ্ছা। নিজে দেখেছি, ঠিক আছে, অনলাইন থেকে ডাউনলোড করে আমাকে একজন দেখিয়েছে, আমি নেওয়া হয়নি, কারণ কালকেই একজন তুলতে গিয়েছিল, কিন্তু তার কাছে ভোটার কার্ড ছিল না, আধার কার্ড ছিল বলে দেয়নি, বলে ভোটার কার্ড আনলে দেবো মিউনিসিপ্যালিটিতেই। তো ঘটনা হচ্ছে এগুলো যেগুলো শোনা যাচ্ছে, যেগুলো জানা যাচ্ছে, সেগুলো বাস্তব কিনা এটা তো এখনো যায় না কেউ। আজকে যে বলছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার, এই কেন আমি দেবো এটা খুব মুশকিল। এসআইআরের সময় অনেকে বললো কেন আমি দেখাবো আমার ভোটার কার্ড, আধার কার্ড, আমার বাড়ির দলিল কেন দেখাবো? বাড়ির দলিলটা আপনি এদেশের লোক কিনা সেই জন্য আপনার কাছে চাওয়া হয়েছে। আচ্ছা আপনার খতিয়ান, আপনার দাগ নাম্বার দেখলেই তো বোঝা যাবে আপনি এখানকার লোক কিনা। আচ্ছা, আপনি যে বাংলাদেশি নন, আপনি রোহিঙ্গা নন, এখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পড়ছে, বাংলাদেশের অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে। আপনি নিতেন লক্ষ্মীর ভাণ্ডার? না, আমি কি করে নেবো? মানে আপনার বাড়িতে পেত কিনা? বহু মানুষ এটা, কেন আপনি বিজেপি করেন বলে পাবেন না এরকম না, বিজেপিরও নাকি লোক পেয়েছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ইজি ছিল মানুষের। এবং আমি এও বলছি, এই যে ভাতা সিস্টেম, এটা কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিতে যে চিরকাল চলতে থাকবে এমনও কিন্তু ভাবার নেই। বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ নয়, স্বনির্ভর করার লক্ষ্যেই কিন্তু আমাদের উদ্দেশ্যটা স্বনির্ভর করা। আজকে দেওয়া হচ্ছে কারণ কি, আর্থসামাজিক কন্ডিশনের উপর, তাদের ইকোনমিক কন্ডিশন খারাপ, তাদেরকে সেইটা ডেভেলপ করার জন্য তাদেরকে দেওয়া হচ্ছে। একটা মানুষ যেন না মরে যায়, অক্সিজেন যেমন তাদেরকে সাপোর্ট, এটা কিন্তু সাপোর্ট, এটা কিন্তু চিরন্তন চলবে, আমি যতদিন বাঁচবো পেয়ে গেলাম। তার মানে কিন্তু আপনার কথাতে এটা একদম পরিষ্কার আজকে যে অন্নপূর্ণা ভাণ্ডার সারা জীবন মানুষ পাবে, এই ধারণা যেন না রাখে। তো বাস্তব, কারণ বলছি, এরপরে আমার কাছে যে খবর আছে, যেটা আমি শুনেছি, 10 লক্ষ টাকা উইদাউট ইন্টারেস্টে যে কোনো মেয়েকে লোন দেওয়া হবে, সে স্বনির্ভর হওয়ার জন্য। বাহ, উইদাউট ইন্টারেস্টে টাকাটা সে শোধ করবে, স্বনির্ভর হয়ে টাকাটাকে শোধ করবে, কোনো ইন্টারেস্ট দিতে হবে না। 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা লোন নেবে যখন সে যখন স্বনির্ভর হচ্ছে, তখন কিন্তু তার অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, কি বলেছি, আমাদের লক্ষ্যটা কিন্তু স্বনির্ভর করা। অন্নপূর্ণার ভাণ্ডার তাকে দানছত্র করে তাকে আমার ভোটার তৈরি করে রাখা নয়। এখন যারা যতই গাল দিক যাই বলুক না কেন, ভোটার তৈরি করা আমাদের কাজ না, আমাদের কাজ কিন্তু স্বনির্ভর করা। আপনি যা যা বললেন, আপনার কথা মতো আমি বুঝতে পারছি যে আপনার সরকার সত্যি উন্নয়নমূলক কিছু নিয়ে ভাবছে। একদিকে হকারদের কথা ভাবছে, একদিকে মহিলাদের কথা ভাবছে, অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বললেন। এবং আপনার কথা যদি আমি এখন জিজ্ঞেস করি, তাহলে তো আপনি এটার উত্তরটাও ভালো করেই দিতে পারবেন, কিন্তু আমি জানি না এটা উত্তরটা কি হবে। আপনি এত ভালোবাসেন আপনার দলকে, আপনি এত ভালোভাবে চেনেন আপনার দলকে, আপনার দল আপনাকে চিনল না। আপনি 2015 সালে যখন প্রাক্তন শাসক দল, চলে যাওয়া শাসক দল যখন মধ্য গগনে, তখন আপনি জেতালেন, অথচ এবছর আপনাকে টিকিট দিল না। দল আপনাকে কি ভরসা করতে পারলো না এবছর? দেখুন, 2015 সালে, ছেড়ে দিন 2015 সালে কি হয়েছিল, এবছর কি হলো সেটা বলুন। আমাদের দলে সবসময়ই একটা নিয়ম আছে যে দল ঠিক করে কে দাঁড়াবে, আপনাকে আমরা ঠিক করি না। সে তো সব জায়গায় সবাই তাই বলে। না, অনেক জায়গাতে অনেক কিছুই হয়, কিন্তু সেটা আমাদের জানি না, দলে কিন্তু- সেগুলো হয় না। আচ্ছা, এবারে আমাদের দল থেকে বিভিন্ন যে সংগঠন আছে বিভিন্নভাবে নাম যায়, এবং সেটা জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে আপনি এত বছর ধরে আরএসএস করা মানুষ,
বিজেপিকে মানে মনে প্রাণে ধারণ করেছেন, আপনার নাম কেউ সাজেস্ট করলো না ওখানে? না, সাজেস্টে গেলেও সেটা যে একেবারে ওখান থেকে ফাইনাল হবে এরকম কোনো কথা নেই। আপনাকে দিল না কেন টিকিট? দিল না কেন এটা পার্টি বলতে পারবে। আপনার কি কিন্তু- মনে হয়? না, আমার মনে হয় পার্টি তো মনে করেছে যে আমার চেয়ে ভালো কোনো ক্যান্ডিডেট আছে, আপনার তাকে কি দাঁড় মনে হয় করানো যায়। সত্যি আপনার ওখানে আপনার বদলে যে দাঁড়িয়েছে, জিতেছে, সে আপনার থেকে ভালো ক্যান্ডিডেট? না, জেতেনি, কিন্তু ভালো ক্যান্ডিডেট মন্দ ক্যান্ডিডেট দেখুন, এটা তো মানুষ বিচার করে, এটা তো আমরা বিচার করতে পারি না। আর আমার যারা সিনিয়র, আমি একটা ভালো স্টুডেন্ট, আমি নম্বর কম পেয়ে গেলাম, আরেকজন আমার চেয়ে খারাপ স্টুডেন্ট সে নম্বর বেশি পেলো, এটা যদি আপনি যদি কখনো বলেন, যেটা আমি প্রশ্ন সবসময় করতে পারি যে কেন আমি নম্বর কম পেলাম, কিন্তু উত্তরটা মাস্টারমশাই দিতে পারবে যে কেন ওই খারাপ ছেলেটা আমার চেয়ে নম্বর বেশি পেয়েছে। আপনার সাথে মাস্টারমশাইদের কথা হয়নি? না, আমাদের তো সেরকমভাবে তো ওরকমভাবে কথা হয় না, তাই আমরা গিয়ে কাউকে বলি না যে আমরা দাঁড়াবো। না 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 না, বা আপনি যে পাননি, আপনি যে এলিজিবল নয়, এরকম ধরনের কোনো কথা হয় না। আমাদের অ্যাপ্লিকেশন পড়ে যে আচ্ছা। বিভিন্ন যে আমি এই জায়গাতে দাঁড়াতে চাই বলে অ্যাপ্লিকেশন করা হয়, জেলায় স্টেটে অ্যাপ্লিকেশন করা হয়, এরকম বহু যে কোনো কেউই আপনি করতে তো পারে। দিয়েছিলেন। হ্যাঁ, এবার আমিও দিয়েছিলাম। এবার যে কোনো কেউ করতে পারে, করার পর ওখান থেকে বিচার হয় যে এখানে সুটেবল কে। এবার দেখুন, আমার লেখা আমার কাছে সবসময় ভালো, না সে তো কিন্তু ঠিকই। কিন্তু ডিসিশন যে নেবেন তার কাছে কে ভালো সেটা তো তার উপর নির্ভর করবে। আপনি একটা সত্যি কথা বলুন তো, আপনাদের দলেও কি টিকিট ফিকিট পেতে গেলে টাকা পয়সা দিতে হয়? পয়সা দিয়ে পেলে তো আমি কোনোদিনই পেতাম না, 21 সালেও পেতাম না, 21 পয়সা সালে তো তো আমার নেই। তখন কোথায়? 21 আচ্ছা, সালে? 21 সালে যদি বলেন কোথায়, এবারে তো তার চেয়ে খারাপ অবস্থা ছিল। যদি আপনি 6 মাস আগে ধরেন, 21 সালের আগে থেকেই ছিল 21 সালে বিজেপি জিতবে। 21 হাওয়া। সালে যে হাওয়া ছিল, 21 সালে যেভাবে লোক বেরিয়েছিল, এবারে কি আপনি 6 মাস আগে পর্যন্তও জানতেন যে বিজেপি এই রেজাল্টটা করবে? মানুষের পুঞ্জীভূত ক্ষোভ তৃণমূলের প্রতি এবং বিজেপির প্রতি ভরসা বলতে পারেন, বা বিকল্প হিসেবে বিজেপিকে নিয়ে আসা, যে সবাইকে দেখেছি একে দেখিনি, একবার অন্তত দেখতে হবে, এই যে ইচ্ছা শক্তি মানুষের, তার উপর নির্ভর করেই কিন্তু এবারে ভোটটা হয়েছে। মানুষ ভোটটা দিতে পেরেছে এবং সেই ভোটটা কাউন্টিং হয়েছে। আমি এটা নিয়ে একদম মানে কোনো আমি বলছি, বিরোধ আপনি করছি না। মনে করুন পুকুরে জাল ফেললেন, নদীতে জাল ফেলছেন, কিন্তু জালটা ফেলেই যাচ্ছেন, মাছটা যদি না তুলে আপনার নৌকায় তুলতে পারেন, আপনার তো কোনো প্রফিট নেই। হুম তো এইটা পুরোটাই কিন্তু একটা সাংগঠনিক ক্ষমতার উপর নির্ভর করে। হুম। এবারে কিন্তু ভোটটা কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক ক্ষমতার উপর নির্ভর করে হয়নি। এবারে যেটা হয়েছে, মানুষের সদিচ্ছা। সে তো তারা ভোট দিয়েছে, হ্যাঁ। কিন্তু কাকে দেবে? এই যে যে আপনি যে মাছ ফেলার কথা বললেন, যে জেলে মাছ ফেলছে, যে পুকুরে মাছ ফেলছে, সেই জেলে নির্বাচন করার ক্ষেত্রে আপনি তো একজন বড় মাপের জেলে, তো আপনাকে এটা তো দেখুন, আমি সবসময় আমাকে নিজেকে মস্ত মহান ভাবতে পারি, কিন্তু তার মানে এই নয়। 2015-তে যে মানুষটা বিজেপির পতাকা বুক চিতিয়ে উড়িয়ে বেরিয়েছে, 2015 বলছেন কেন? আমি জবে থেকে ধরুন এই এতদিন ধরে যেভাবে করেছি, আমি হিন্দুত্বের কাজ করে এসেছি। শুধু যে বিজেপির কাজ করেছি এমন নয়, এমন ভাবারও কিছু নেই। দল চিনলো না তাও। আমি একটা সময় হিন্দু জাগরণ মঞ্চ করেছি, যখন হিন্দু জাগরণ মঞ্চ প্রতিষ্ঠা আরে এটা এই হিন্দু জাগরণ মঞ্চ, এখানে কি অ্যাকচুয়ালি কি হয়, আপনারা কি বোঝানোর চেষ্টা করেন? আমরা বোঝানোর চেষ্টা করি না। কাজ সকলের আলাদা আলাদা ভিউ, আলাদা আলাদা জায়গা থেকে, কিন্তু উদ্দেশ্যটা একই। ঠিক আছে, হিন্দু জাগরণ মঞ্চ যখন প্রতিষ্ঠা হয়, সেই সময় দিলীপ ঘোষ হচ্ছে হিন্দু জাগরণ মঞ্চের প্রেসিডেন্ট, হিন্দু জাগরণ মঞ্চের জেনারেল সেক্রেটারি স্বরূপ দত্ত। স্বরূপ দত্ত আমার বন্ধু, আমার সময় নেই, আমার মার শরীর খারাপ, তখন আমাকে জোর করে বললো তোমাকেই বারিপুর টাউনের দায়িত্ব নিতে হবে। বলছে আমার তো সময় নেই, বলছে তোমাকেই করতে হবে। হিন্দু জাগরণ মঞ্চের কাজ শুরু হলো, হিন্দু জাগরণ মঞ্চের কাজ বাড়তে শুরু করলো, কারণ মানুষ তো চাইছে, হিন্দুরা চাইছে তারা এক জায়গা হতে, তাদের ওপেন ফোরাম দরকার যেখান থেকে তারা এক জায়গা হবে। কাজ শুরু হলো, তারপরে আমাকে এসে বললো তোমাকে জেলা প্রেসিডেন্ট হতে হবে হিন্দু জাগরণ মঞ্চের। আর জেলা আমি তো সময়ই দিতে পারবো না, সারা জেলা ঘুরবো, একটা সময়ের তো ব্যাপার আছে। বলছি তুমি পেপার ওয়েট হিসেবে থাকবে, তুমি পেপার ওয়েট হিসেবে থাকবে, বাকি কাজ সব হয়ে যাবে। আবার ওখান থেকে আমাকে বললো যে তখন দিলীপদা কিন্তু বিজেপিতে আসেনি, তখন আমাকে বললো তোমাকে বিজেপিতে যেতে হবে, এক্সপেরিমেন্টালি তোমাকে বিজেপিতে গিয়ে কাজ করতে হবে। কি কাজ করব? না, বারিপুর টাউনে তোমায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এটা কত সাল? এটা মোস্ট প্রবাবলি ওই 14 সালের আশপাশে। আচ্ছা, 14 প্রথম দিকে এরকম হবে। তোমাকে দায়িত্ব নিতে হবে। যারা তখন বিজেপি করছে, তখন বিজেপির পার্সেন্টেজ কী আছে কেউ জানে না। 14 সাল মানে বুঝতে পারছেন তো।
তখন এমন একটা পজিশন যে বিজেপির হালত খুব খারাপ। সেই সময় আমরা আসছি, তখন 3% ভোটে নেমে গেছে বিজেপি। তার আগের লোকসভা ভোটে 3% ভোট পেয়েছে। সেইখান থেকে এবার আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি ওখানে কাজ করো। আমার সময় নেই, আমার মার শরীর খারাপ, আমি করতে পারবো না। না, তোমাকেই করতে হবে। ওখান থেকে বলেছে, রবীন্দ্র বলেছে, মানে রবীন্দ্র চ্যাটার্জি তখন স্টেটের জেনারেল সেক্রেটারি বলেছেন তোমাকে দায়িত্ব নিতে হবে। তো ঠিক আছে, দায়িত্ব নিলাম। 14 সালে দায়িত্ব নিলাম, 15 সালে ভোট। এবার এই যে বলছেন আপনি যে তখন বুকচি দিয়ে করেছেন, বুকচি দিয়ে করছি কিন্তু তার আগে থেকে যখন হিন্দু জাগরণ মঞ্চ করছি তখনও কিন্তু এদেরই বিরোধিতা করে যাচ্ছি। এবং শুধু আমি না, আমার বাবা একসময় কমিউনিস্টদের বিরোধিতা করেছে, আমার ঠাকুরদা একসময় ব্রিটিশদের বিরোধিতা করেছে। আচ্ছা, ঠিক আছে, আমার ঠাকুরদার লেখা যাত্রা ম্যানাস্ক্রিপ্ট অবস্থায় ব্যান হয়ে গেছিল। পলাশির পরে যাত্রা ব্রিটিশরা ব্যান করে দিয়েছিল। আচ্ছা, আমার বাবা আলেকজান্ডার সোলজেনিৎসিনের ওপর লেখা গুলাগের যে মেন্টাল ক্যাম্প রাশিয়াতে হতো, তার বঙ্গানুবাদ করেছিল। এবং সেই জন্য কমিউনিস্টদের রক্তচক্ষু তাকে দেখতে হয়েছিল। স্কুল টিচার ছিল, স্কুলের মাইনেও বন্ধ করে দিয়েছিল অন্যায়ভাবে। তো এই যে বিরোধিতা ধরুন, এই আবার তারপরে ধরুন তৃণমূল তখন আসেন, এই সিপিএমের বিরোধিতা তো তখন আমরাও করে এসেছি। এরপর তৃণমূলের বিরোধী, এই যে বুক চিতিয়ে করার কথা বলছেন, এটা আমরা করেই আসছি। এটা যদি আপনি ওখানে খোঁজ নেন তাহলে ওই বাড়িটা কিন্তু একটু আলাদা, অন্যান্য বাড়ির থেকে একটু আলাদা। ঠিক। ফলে এরকম ব্যাপার নয় যে আমাকেই চুজ করতে, আমি যেহেতু বিজেপি করেছি তাই প্রতিবারে আমাকেই টিকিট দিতে হবে, এরকম ব্যাপার না। এবার আমাকে দিয়েছিল, তার আগের বারে মনে করেছিল, এবার মনে করেছে এই ছেলেটা ভালো করবে। আমারই তো বাড়ির পাশের ছেলে, আমার বাড়ির পেছনে থাকে, আমাদের চেয়ে জুনিয়র, হয়তো তারা দেখেছে এর বয়সের তুলনায় ওর বয়স ভালো, আরও খাটতে পারবে ভেবে তাকে দিয়েছে। এরকম আমাকে চিনলো না, আমাকে জানলো না, এরকম ভাবে চিন্তা করার খুব একটা দরকার নেই। দরকার হচ্ছে যে পার্টি যখন যাকে যোগ্য মনে করবে তখন তাকে দেবে। আমরা তো অনুগামী সৈনিক, আমরা যখন কর্মী তখন আমাদের চেয়ে বড় আর কেউ নেই, সবচেয়ে বড় কার্যকর্তা আমরা। একটা সত্যি কথা জিজ্ঞেস করবো? সত্যি কথাই তো জিজ্ঞেস উত্তরটা চাই আর কি। সেটা হচ্ছে যে যে সরকার ছিল তারা বহুবার বলেছে যে তাদের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। আপনাদের মধ্যেও কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে? দেখুন, রাজনীতি শুধু নয়, সমাজের যে কোনো ক্ষেত্রে মানুষ যখন আলাদা তার চিন্তাভাবনাও আলাদা। গোষ্ঠীদ্বন্দ্ব বলে আপনি যেটা বলছেন, উত্তরটা অনেকটা অন্নপূর্ণার ভান্ডারের মতো চাই। আমি বলছি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, হ্যাঁ না। এই দেখুন, ইয়েস অর নো বললে এমন কোনো জায়গা আছে কি যেখানে, এমন কোনো রাজনীতি আছে কি যেখানে লবি নেই? তার মানে আছে। লবি তো থাকতেই হবে। আমাকে কিছু লোকের ভালো লাগে, সে হয়তো আমার কাছে আসে। আরেকজনকে কিছু লোকের ভালো লাগে, আর একটা গোষ্ঠী তার কাছে ভালো লাগে, তার কাছে যায়। এই যে বললাম না, এক পালকের পাখিরা এক জায়গা হয়। দেখুন, যার মানসিকতা যেরকম তার সঙ্গে সেরকম লোকেরা মিশবে। আপনি কিন্তু এখানে বসে আজকে দারুণ একটা স্টেটমেন্ট দিলেন। নতুন সরকারের বয়স, এই পডকাস্ট যখন রিলিজ হবে অলমোস্ট 1 মাসের কাছাকাছি ধরে নিলাম, তার বেশি কম একটু। আপনি এই নতুন সরকারের মধ্যেই বললেন যে আপনার গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এবং আপনি এত বছর সংগঠন করে, আরএসএস করে, বিজেপিকে ভালোবেসে, দলকে ভালোবেসে, এটা আপনার উপলব্ধি। গোষ্ঠীদ্বন্দ্ব নয়, গোষ্ঠী থাকবে। দ্বন্দ্ব বলছেন কেন? দ্বন্দ্ব তখন হয় যখন আইডিওলজিক্যালি তাদের সঙ্গে ফ্রিকশন হয়। আইডিওলজি তো এক, আচ্ছা, গোষ্ঠী থাকতে পারে। আপনি যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, গোষ্ঠীদ্বন্দ্ব না, আমি ওর সঙ্গে মারামারি করছি না, কিন্তু এটা ঠিক কথা যে আমার কিছু লোককে আমার ভালো লাগে, আমার যেমন কিছু লোককে আবার ভালো লাগে আমার উপরে। এটাই যে রাজ্যে মনে করেন রাজ্য কমিটি আছে, তার সব লোককে যে আমার ভালো লাগে এমন না, কিন্তু সবার সঙ্গে আমি চলি। আপনার কি মনে হয় যে আপনি যদি এবারে টিকিটটা পেতেন, রেজাল্ট খুবই ভালো হতো? রেজাল্ট তো ভালোই হয়েছে বিজেপির। আপনার এলাকায় আমি কি করতাম, এটা তো না দাঁড়ালে এটা তো পরীক্ষিত সত্য হয়নি। এখন আমার তো এক্সপেকটেশন, আমি তো 21 সালেও ভেবেছিলাম যে আমি জিতে যাব। আচ্ছা, কিন্তু এটা তো কথা, যে দাঁড়ায় সে জেতার জন্যই দাঁড়ায়। যেবারেও যে দাঁড়িয়েছিল সে জেতার জন্যই দাঁড়িয়েছিল। জিততে পেরেছে কি না পেরেছে সেটা তো আপনি কি দেখলেন রেজাল্ট? আপনি তো রেজাল্ট দেখেছেন, আপনার এলাকায় যে দাঁড়িয়েছে তার কি ফলাফল? 26,000 ভোটে হেরেছে। হেরে গেছে? হ্যাঁ, হেরে গেছে। তাহলে তো আপনি জয়ী না কেন? কারণ আপনি তো দাবি রেখে বলতে পারেন যে আপনি সেই সময়, যে সময় বিজেপির খুব খারাপ অবস্থা, সেই সময় আপনি জিতেছেন। 21টা ছেড়ে দিলাম, না জিতিনি তো, অ্যাকচুয়ালি আমিও হেরেছিলাম। আচ্ছা, 21 সালে আমিও হেরেছি। 21 সালে, কিন্তু 15তে? 15 সালে আমাদের কাউন্সিলর ভোটে আপনি তো জিতেছেন। হ্যাঁ, আমাদের একজন জিতেছিল, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আমি জিতেছি বলে কথা না। হ্যাঁ, বিজেপি জিতেছে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল একজন প্রতিনিধিত্ব করার জন্য। 21 সালে আমি প্রতিনিধিত্ব করেছি। ধরুন আমি যে টাউন প্রেসিডেন্ট ছিলাম,
15 সালে আমাদের একজন কাউন্সিলর জিতেছিল, আমি সে ব্যক্তিগতভাবে জেতেনি, কিন্তু জিতেছিল বিজেপি। দলই জেতে, কিন্তু দলই আপনারা জেতে। প্রতিনিধি হিসেবে থাকেন। প্রতিনিধি। এই আজকেও যে আপনার আমি পডকাস্ট করছি, আপনি যা বলছেন দলের প্রতিনিধি হয়েই বলছেন, আপনি নিজের প্রতিনিধি, ব্যক্তিগত একদম। কথা না, তো বলছেন ব্যক্তিগত কথা না। নয়। আমি ওটাই বলছি যে আপনার অপোজিটে আপনার বদলে টিকিট পেলো, সে হেরে গেছে, তার মানে এটা ধরা যেতে পারে যদি সে হারেনি, দল হেরেছে। সেদিনও দল হেরেছিল, আজকেও দল হেরেছে, ঠিক আছে? আপনি যখনই বলবেন সে হেরেছে, কারণ তখন কেউ তার ব্যক্তিগত যেন সে হেরে গেছে। সে তো তাই তো। দেখুন, সে তো ব্যক্তিগত না, সে নিজ দলের ক্যান্ডিডেট ছিল কি, সে ছিল আমি ওটা- বিজেপির ক্যান্ডিডেট। এবার মানে হেরে যাওয়া মানে বিজেপি সব জায়গায় জিতলো, বারুইপুরে হেরে গেল, হতেই পারে। 80 জায়গায় হেরেছে, 100 জায়গাতেও হারতে পারতো, হ্যাঁ, আবার তাহলে? 50 জায়গাতেও বিজেপি হারতে পারতো। কিন্তু এই হার জিতটা কিন্তু বিজেপির, আপনার তো ব্যক্তির নয়। এবং যারা জিতেছে, তারা যদি কেউ বলে আমি জিতেছি, সেটাও কিন্তু ভুল। এটাও আপনাকে মাথায় রাখতে হবে, সেখানেও কিন্তু দল জিতেছে, আপনার সাথে সে প্রতিনিধি। আপনার মতো কর্মীর সাথে দলের এখন কেমন সম্পর্ক, ঘনিষ্ঠতা কতটা? ভালোই সম্পর্ক। ওপর মহলের আপনার কোট আনকোট কথায় মাস্টার মশাইদের সাথে আপনার যোগাযোগ হচ্ছে? হয়, আমরা যাদের সঙ্গে বিভিন্ন, মানে এখন তো ধরুন যাদের সঙ্গে আমরা কাজ করে এসেছি, নতুন যারা এসেছে তাদের সঙ্গে অনেকের সঙ্গে পরিচয় নেই, কিন্তু যারা পুরনো তাদের সঙ্গে পরিচয় আছে, তাদের সঙ্গে কথাবার্তা হয়। বাহ, এরকম নয় যে কথাবার্তা হয় না, নয়, দরকার পড়লে তাদের কাছে যাই। বাহ। এবার ছবিও দেখতে পাবেন অনেক সময়, ঠিক। দিলীপ দা দরকার হলে আসলে, বাবু পুকুর দেখো, মাছ ধরবো, বাহ, এসে মাছও ধরেন, ঠিক আছে? বাহ। এখন আর সময় পাচ্ছে না। হ্যাঁ, রিসেন্ট ফোন করেছিলাম, বলে রবিবার পর্যন্ত আমার সময় নেই, তারপরে তুমি ফোন করো। বিজেপির মাস্টারমশাইদের সাথে যত সম্পর্ক, আপনি যখন আরএসএস করতেন বা এখনো করছেন, আরএসএস এর তো তাবর মাস্টারমশাইদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, একটু যদি বলেন সেগুলো। সম্পর্ক দেখুন, এই যারা কার্যকর্তা, আমাদের যারা সিনিয়র কার্যকর্তা, তাদের সকলের সঙ্গেই সম্পর্ক খুব ভালো ছিল। তার কারণ হচ্ছে, ধরুন যখন আরএসএস শুরু হয়, বারুইপুরে যখন আসে, তখন তো আমার বাবাই ধরুন প্রথম নিয়ে এসেছিল, সেই শঙ্করদা এলো, তারপরে শুরু হলো। তখন তো অন্য কোনো জায়গা ছিল না, তখন প্রচারকও যারা থাকতো তারা আমাদের বাড়িতে খেত, ঠিক আছে? ও ঘর ভাড়া নিয়েছে, কিন্তু তাদের রান্না করার সেই সমস্ত ব্যবস্থা ছিল না, ওরা আমাদের বাড়িতে খেত। এরকম বহুদিন গেছে। হঠাৎ কোনো প্রদেশের কোনো কাজ, কেশবরাও দীক্ষিত, কেশবজির কথা যদি বলেন, দুপুরবেলায় এসে গেল, বা অনন্তদা বা গোবিন্দদা, এরকম যারা বিভাগ স্তরের কার্যকর্তা ছিল, তারা আসলে দুপুরবেলা এসে, বৌদি খাবো, মা খাচ্ছে, আপনি খেয়ে নিন, ভাত আছে? বলছে হ্যাঁ ভাত আছে, কিন্তু কী দিয়ে, নিরামিষ খেত অনন্তদা। বলছে পাঁপড় ভাজা আছে? বলে হ্যাঁ পাঁপড় আছে, তাহলে ভেজে দিয়ে, পাঁপড় ভেজে দিন, পাঁপড় দিয়ে পুরো ভাত খেয়ে নিতেন, ঠিক আছে? এরগুলো দেখেছি আমরা। এরকম যেমন ধরুন বহু কার্য, যেমন আমার জীবনে যদি বলেন, আমি আমাদের ডাক্তারজির হাতে তৈরি যে স্বয়ংসেবক, যিনি হচ্ছেন বালাসাহেব দেওরস, প্রথম যখন সংঘ শুরু হয়, সেখানে যে 4-5 জন ছেলে ছিল, বালাসাহেব দেওরসজি ছিলেন। তিনি সংঘের পরবর্তীকালে সরসংঘ চালক হন। তার ভাই ছিল ভাওরাও দেওরস, তো তিনি কোনো দায়িত্ব নিতেন না, কিন্তু বালাসাহেবজি আমাদের সংঘের সরসংঘ চালক ছিলেন। 85 সালে যখন আমি ফার্স্ট ইয়ার করছি, তখন তিনি এসেছিলেন এবং বৈঠক নিয়েছিলেন, একদম সামনাসামনি এরকম বসে আমার সঙ্গে বৈঠক হয়েছে। মানে আমার একা না, আমরা তখন 6-7 ছিলাম। তখন ওনার শরীর খুব খারাপ, কিন্তু বৈঠক হয়েছে। এরপরে ধরুন রজ্জু ভাইয়া, রাজেন্দ্র সিংজি, যিনি সঙ্গের সরসংঘ চালক ছিলেন, তিনি আমার বাড়িতে এসেছিলেন। সুদর্শনজি আমাদের বাড়িতে এসেছিলেন। যাদবরাওজি যোশী, তিনি আমাদের বাড়িতে এসেছিলেন। যোশীজির নামে নাগপুরে যোশী ভবন আছে। কেশব ভবনটা যখন তৈরি করা হয়, যোশীজি প্রচণ্ড পরিশ্রম করে ওইটাতে লেগে থেকে তৈরি করেছিলেন। ফলে পরবর্তীকালে যখন আরেকটা বিল্ডিং তৈরি করার পরিকল্পনা হয়, ওই যোশীজির নামে আবার সেই বিল্ডিংটা হয়। তো যাদবরাওজি যোশী এসেছিলেন আমার বাড়িতে, তাকে দেখেছি। মুরলী মনোহর যোশী আমার বাড়িতে এসছেন, তখন তিনি বিরোধী দলের দলনেতা, এসছেন। এরকম ধরুন ওঙ্কারনাথ ঠাকুরের সংস্পর্শে এসে, এই মাস্টারমশাই যা বলছেন, আমার জীবনে মানে এটা আমার সৌভাগ্য যে আমি যাদের সংস্পর্শে এসেছি, এটা আমার জীবনের একটা বড় সৌভাগ্য যে আমি এই ধরনের লোকেদের সান্নিধ্যে আসতে পেরেছি। এটা আমার পরম পাওয়া। অনেক মানুষকেই দেখি যারা আপনাদের দলের, যারা বহু দীর্ঘদিন ধরে বিজেপিকে ভালোবাসে, বহু তাদের রক্তক্ষরণ হয়েছে, যে দলকে আপনারা হারিয়েছেন তাদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে।
আপনি তো দীর্ঘদিন ধরে করছেন, আপনাকেও কি এরকম বা আপনারও কি এরকম কোনো সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ। লড়াই কেমন, সংঘর্ষ কেমন করেছেন একটু যদি বলেন। দেখুন, অসম সংঘর্ষে সবসময় শক্তি ক্ষয় হয়। অর্থাৎ একটা বৃহৎ শক্তির সঙ্গে আপনি যদি লড়াই করেন তাহলে আপনার শক্তি ক্ষয় হবে। সেই জন্য আমরা সবসময় সংঘর্ষ এড়িয়ে চলার চেষ্টা করতাম। কিন্তু যে বৃহৎ শক্তি সে সবসময় সংঘর্ষ করার চেষ্টা করতো। যেমন একবার একটা ঘটনা ঘটেছিল যে আমাদের মারা গেছেন সেই কর্মী, তার নাম ছিল তেওয়ারি। আচ্ছা। তেওয়ারিজিকে ওরা মেরে মাথা ফাটিয়ে দেয়, এরকম বালা ছিল, বালা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। তাকে নিয়ে এসে আমরা মেডিকেল করে এফআইআর করে তাকে যখন বাড়ি পৌঁছতে যাচ্ছি রাত্রিবেলাতে, আমরা 4-5 জন গিয়েছিলাম তাকে পৌঁছে দিতে, তখন ওই তৃণমূলের কিছু হারমাদ বলতে পারেন, তারা আবার বিভিন্ন দায়িত্বে থাকা, তারা আমাদেরকে এসে মানে ভয় দেখানোর জন্য ত্রাস মারধর করার চেষ্টা করেছিল, চড় থাপ্পড় এটা সেটা মেরেছে, মারেনি তা না। কিন্তু সত্যি কথা আজকে আপনাকে বলছি, সেদিন কিন্তু আমরা কাউকে বলিনি, আমরা নিজেরাও কিন্তু এফআইআর করিনি। কেন বলুন তো? তাহলে কর্মীরা যদি শোনে যে আমাদেরকেই মারধর করেছে তারা দুর্বল হয়ে যাবে। সেই জন্য আমরা কিন্তু মার খাওয়ার পরও আমরা চেপে গেছিলাম, আমরা সেটা বলিনি। রাগটা আমাদের এখনও মনে আছে, সেটা যায়নি, কিন্তু আমরা কর্মীদের বলিনি, কারণ কর্মীরা সাহস হারিয়ে ফেলবে। তা আজকে আপনাকে সত্যি কথাটা বলে ফেললাম, এটা কিন্তু কেউ জানতো না, ঠিক আছে? যারা সঙ্গে ছিল তারাই জানতো। এরকম ঘটনা হামেশাই আমাকে যত না বেশি করেছে বা করার সুযোগ পেয়েছে তার চেয়ে অনেক বেশি করেছে আমাদের কর্মীদের ওপর অত্যাচার করেছে। আচ্ছা। যেরকম হয়েছে বাড়িতে গিয়ে 21 সালের পর তো সাংঘাতিক অত্যাচার হয়েছে, মানে ঘর ছেড়ে থেকেছে ছেলেরা, এক জামা কাপড়ে পালিয়ে চলে গেছে। রেজাল্ট আউটের পরই আমার বাড়িতে দাঁড়িয়ে একজন কর্মী শোনাচ্ছে লাউড স্পিকারে দিয়ে, তার বউ বাড়ি থেকে চেঁচাচ্ছে, তার বাচ্চা মেয়েটা কাঁদছে, তার বাড়ির মধ্যে জানলা দিয়ে তার বিছনার ওপর বোম ফাটাচ্ছে, চকলেট বোম, এরে বাপরে। এবং কাঁদছে। আমি বলছি তুই তোর মেয়েকে আর বাচ্চাকে নিয়ে চলে আয়। বলছে না দাদা চলে আসলে হবে না, আমি ওখানে চলে যাচ্ছি। এত সাহস দেখিয়েছে আমাদের কর্মীরা। আজকে যে বিজেপি যে জিতেছে, এই সমস্ত কর্মীদের সাহস, এবং তারা কিন্তু ওখানেই দাঁড়িয়েছে, তাদেরকে জোর করে, এরকম হয়েছে করোনা হয়েছে সেই অবস্থায় তাকে গিয়ে মেরেছে, টেনে নিয়ে আসছে, টেনে নিয়ে আসবে তাকে যে তোকে রাস্তায় আসো, মানে আরও মারবে এরকম। তো সে বলছে আমি গলায় দড়ি দেবো, তখন ভয়ে চলে এসছে, জোর করে নিয়ে গেছে, গিয়ে আপনার করেছে, তৃণমূল পার্টি অফিসে নিয়ে গেছে, করেছে, জোর করে করেছে। বাড়িতে ঘুমোচ্ছে, তার বাড়িতে 500 ছেলে নিয়ে গিয়ে হাজির। বিজেপি করা যাবে না, তৃণমূল করতে। আমাকে বলছে দাদা কী করবো? তাহলে মিশে যাও, কারণ আমার প্রোটেকশান দিতে পারছি না। আমার বাড়ির সামনে জেলা পার্টি অফিস, সোনারপুর উত্তর থেকে, সোনারপুর দক্ষিণ থেকে, আর বারুইপুরের পশ্চিমের লিমিটেড, কারণ আমরা তো যেহেতু এখানে পার্টি অফিস এখানে রাখতে পারছি না, তাদেরকে ছড়িয়ে ছড়িয়ে অন্য জায়গায় রাখতে হয়েছে। 200 জনের উপর লোক প্রায় 3 মাস ওখানে রাখতে হয়েছিল। তাদের বাড়ি ঘর দোর মাঠ করে দিয়েছে, সমস্ত টিভি ফ্রিজ যা ছিল তুলে নিয়ে গেছে। তার শাড়ি পরে ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করছে, যেই দেয় তোর শাড়ি পরেছি। এরকম ঘটনা ঘটেছে। এবং তাদের মনে করুন তাদেরকে এই যে 21 সালের পরে তাদেরকে ওই রাখা, আমাদের তদানীন তখন প্রেসিডেন্ট ছিল, মারা গেছে আমাদের, আমার ভাইয়ের মতনই সুনীপ দাস, ও প্রচুর চেষ্টা করেছিল। রাত্রিবেলা যখন কিছু কারো শরীর খারাপ হলো, কী হলো, তখন কিন্তু করোনা পিরিয়ড চলছে, শরীর খারাপ হলো, কিছু হলো, ও অ্যাম্বুলেন্স বলে আমাকে বললো যে বাবুদা অ্যাম্বুলেন্স তো বলে দিয়েছি, তুমি ভাড়াটা দিয়ে দাও, আমি কালকে সকালে গিয়ে দিয়ে দেবো। আমি ভাড়া দিয়ে তাদেরকে হসপিটালে পাঠিয়েছি, শিশু মঙ্গলে নিয়ে এসে তাদের চিকিৎসা করিয়েছি। চলে এসছে, আধার কার্ড নিয়ে আসেনি, আবার আমরা আধার কার্ড নিয়ে গিয়ে তাদের পৌঁছে দিয়ে এসেছি। এরকমভাবে তাদের সঙ্গে করা। 21 সালের পরে যা সাংঘাতিক অত্যাচার হয়েছে, আজকের যা অত্যাচার হচ্ছে, মানে যেটা বলতে চাইছে তৃণমূল যে আমাদের মারধর করছে, এই করছে, কিছু হয়নি। তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূলের মধ্যে থেকেই তৃণমূলদের মারামারি হচ্ছে, কেউ বেশি খেয়েছে, কেউ কম খেয়েছে, কেউ খেতে পারেনি বলে হচ্ছে। আমাদের ছেলেরা যদি মারতো না, যা রাগ আছে তাতে ওই তৃণমূলের কেউ বেরোতে পারতো না। আর ওরাতে এত অন্যায় করেছে যে সাধারণ মানুষও রেগে গেছে। মানে আপনাকে আমি বলছি একটা উদাহরণ, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কোথা থেকে কাটমানি খেতে পারে। একটা ছেলে, আমাদের রিসেন্ট একটা প্রোগ্রাম হয়েছিল হিন্দু জাগরণ মঞ্চে, সেখানে একটা ছেলে এসে আমাকে বলছে দাদা আমি মিউনিসিপ্যালিটিতে ডোমের কাজ করি, শ্মশানে। আচ্ছা। খুব ভালো কথা। বলছে দাদা
আপনাকে জেনে রাখা উচিত, আপনাকে জানাবো বলে এসছি। আমরা যখন ওই বডিটার অন্ত যে শেষ যেটা নাভি আমরা তুলে নিয়ে এসে দিই লোককে, তো লোকের কাছে 50-100 টাকা 200 টাকা কেউ কেউ আমাদের দেয়, সবাই দেয়। প্রত্যেকে 20 টাকা আমাদের দিতে হয়। আর কাকে দিতে হয়? বলছি এটা নেতাদের কাছে চলে যায়। আমি চলে যায় মানে বলছে যে হ্যাঁ, আমি চেয়ারম্যানকে বলেছিলাম যে আমাদের কেন 20 টাকা করে কেটে নেওয়া হবে। বলছে ওটা না দিলে তো তুই তো ডিউটি পাবি না, ওটা না দিলে তোকে ডিউটিই দেবে না। তা আমি শুনে তখন ভাবলাম যে কাটমানি শুধু না, একটা মানুষের মানসিকতা কতটা নিকৃষ্ট হলে যে এই জায়গা থেকেও যে 100 টাকা পায় তার থেকেও 20 টাকা খাওয়ার মতন মানসিকতা ওদের আছে। এবার তারা তার মানে যখন মেরেছে, এই তো সন্দেশখালিতে আপনাদের 3 জনকে মেরে দিয়েছে, যাদের বডি খুঁজে পাওয়া যায়নি 2 জনের, তাদের নামে কেস হয়নি, FIR হয়নি, এখন যেগুলো খোলা হচ্ছে, প্রচণ্ড অত্যাচার হয়েছে, অত্যাচার করেছে। তারপরেও কিন্তু বিজেপির ছেলেরা তৃণমূল হয়ে যায়নি। কেউ কেউ হয়তো তাদের সঙ্গে মিশতে বাধ্য হয়েছে, তাদের সঙ্গে চলতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের বডিটা নিয়ে গেছে, মনটাকে নিয়ে যেতে পারেনি। মনটা বিজেপিতেই পড়েছিল। আপনারা এখনো অবধি যা বলছেন, আপনাদের পুরনো অভিজ্ঞতা, আশা করি বর্তমান সরকার এবং আপনারা হয়তো সেই ইতিহাসের পুনরাবৃত্তি করবেন না। আমরা অনেকের ভরসা আপনাদের উপর, মানুষের ভরসা আপনাদের উপর, ভরসাহীন এখন হয়ে গেছে। তো এই যে ভরসাহীন হয়ে গেল, আর কোন কোন দিক থেকে, আমি আপনার ক্ষেত্রেই বলছি যে মানুষের ভরসা আরও বাড়ানোর জন্য আপনাদের কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা হবে ইন ফিউচার? বিজেপির কি লক্ষ্য যদি একটু বলেন, যেটুকু আপনার মনে হয়। আমাদের সবকা সাথ সবকা বিকাশ, এটা আমাদের একদম পরিষ্কার। সবার জন্য বিকাশ হবে, সবাইকে নিয়ে হবে। কিন্তু শুভেন্দুদা যেটা বলেছে, হিসাব নেই হোগা, এ তো নেই হোগা। যা অন্যায় হয়েছে তার বিচারও হবে, যে অন্যায়গুলো হয়েছে তার বিচার হবে। তবে সেই বিচার করার অধিকারী তো আমরা না, বা আমাদের কর্মীরা না। কর্মীদের ওপর যে অন্যায় হয়েছে তার বিচার সরকারিভাবেই হবে। এবং সেই সময় যে কেসগুলো হয়নি সেগুলো কেস রিওপেন করতে বলা হয়েছে বিভিন্নভাবে, সেগুলোও হবে। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বিকাশ, এবং সেটা সামাজিক বিকাশ, মানুষের বিকাশ এবং মানসিকতারও বিকাশ। শুধুমাত্র যে অর্থে বা মানুষকে কর্মসংস্থান দিয়েই বিকাশ তা না, তার সঙ্গে সঙ্গে মানুষের মানসিক বিকাশ। আমাদের যে হিন্দুত্বের যে জায়গাটা, যে মানবতা, সেই মানবতার বিকাশ অবশ্যই হবে। বাহ, একদম শেষ প্রশ্ন। আপনি আসার পর থেকেই আমি খেয়াল করে দেখছিলাম আপনার সেলফোনের দম নেওয়ার সময় নেই, কারণ এত ফোন আসছে। আপনাদের দল সরকারে আসার পর নিশ্চয়ই বহু মানুষ আপনার সাথে যোগাযোগ করেছে, কোট আনকোট, যাদেরকে বলা হচ্ছে যে পাল্টি খাচ্ছে। আপনার সাথেও তো নিশ্চয়ই অনেকে যোগাযোগ করছে। দেখুন, পাল্টি খাওয়ার ব্যাপারটা সেরকম আমার কারোর সঙ্গে খুব বেশি যে আলাদাভাবে পরিচিতি ছিল বা থাকলেও তারা যে বিশেষ কোনো সুযোগ পেয়েছে না। সবাই আমাকে চেনে, কারণ আমি বারুইপুরে জন্মেছি। মানে আমার ঠাকুরদা ওখানকার, যারা তৃণমূল করতো তারা তো চায় না, তারা তো আপনার হাত ধরেই তো নিশ্চয়ই আপনার দলে আসতে চাইছে। না, তাদের একটু অসুবিধা আছে। আমার হাত ধরে খুব একটা কেউ আসতে চাইবে না, এটা একটু শক্ত ঘাঁটি তো, যার জন্য এইখানে খুব একটা কেউ আসতে চায় না। তবে এরকম বহু লোক হয়েছে 21 সালেই যারা চেঞ্জ হয়ে গিয়েছিল, যে তৃণমূলের বিরোধিতা করেছে। কারণ তারা অনেক সময় কি হয়েছে আপনার, এখন দেখা যাচ্ছে এই হওয়ার পর তারাই কিন্তু সবচেয়ে বেশি অত্যাচার করছে বা অত্যাচার করার চেষ্টা করছে, রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু তাদেরকে প্রতিনিয়তই থামানোর চেষ্টা করছি। এবং এরা যে একেবারে বিজেপির আইডিওলজিতে বিশ্বাসী বা এরকম কিছু না, কিন্তু তৃণমূলের দ্বারা ডিপ্রাইভড বা বলতে পারেন অত্যাচারিত, তারা অনেক জায়গাতে এই ধরনের রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। আমরা তাদেরকে সবসময় থামানোর চেষ্টা করছি, এবং তারা যদি এইটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করে, আইনানুগ ব্যবস্থা নেওয়ারও কিন্তু ব্যবস্থা আছে। এটা কোনো ভুল কিছু না, কারণ আমি কারুর বিচারের অধিকারী নই। বিচারের অধিকারী হচ্ছে ভারতীয় সংবিধান, সেই মানুষকে ন্যায় দেবে। তার মানে আপনার হাত ধরে কেউ পাল্টি খেতে পারবে না? আমার হাত ধরে পাল্টি খাওয়ার কোনো চান্স নেই, এটুকুনি একদম গ্যারেন্টি আছে। আপনাকে ফোন করে লাভ আছে? ফোন করতে পারে, ফোন তো আমার বন্ধুই করেছিল কিছুদিন আগে, কিন্তু সে বুঝতে এসে বললো যে তো ফোনটা রেকর্ডিং হচ্ছে। আর আমার ফোনে একটা সিস্টেম আছে
যেটা যদি আননোন নাম্বার থেকে আসে সেটা রেকর্ডিং হয়, আচ্ছা, নোন নাম্বারে রেকর্ডিং হয় না। তো একটা অন্য কোনো নাম্বার থেকে করেছিল, করে কিছু কথা বলছিল যে এই কলেজে একে পোস্টিং দেওয়া হয়নি, ওকে দেওয়া হয়নি, আমি ইচ্ছা করে আটকে রেখেছিলাম, যে তোরা এসছিস যদি দেখিস প্রয়োজন বোধ হয় তাহলে আমাদেরকেও বলতে পারিস, আমরা তোদের হেল্প করবো। আমি ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু ওই পর্যন্তই। কারণ এরকম কোনো স্কোপ নেই, কারণ আমাদের লোক নেই যে ওকেই নিয়ে আবার কাজ করাতে হবে, এরকম ব্যাপার না। আমাদের যথেষ্ট যোগ্যতা সম্পন্ন লোক আছে আমাদের দলে, এবং বর্তমানে তো আরও বেশি, এবং আরও আসছে যোগ্যতা সম্পন্ন লোক। ঠিক। যারা রাজনীতি থেকে বিমুখ ছিল তারা এখন সবাই রাজনীতির দিকে মুখ ফেরাচ্ছে, ফলে ওদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে এরকম কোনো ইচ্ছা আমার নেই। তৃণমূল সরকার ইয়াংদের ওপর খুব জোর দিয়েছিল নতুনদের জন্য। তারা অনেক ধরনের নতুনদের ওপর বিভিন্ন ক্যাটাগরিতে তারা দলে আসার বিভিন্ন নিয়ে আসার এক একটা পথ প্রশস্ত করে দিল। ডিজিটাল যোদ্ধা টোদ্ধা ছিল আর কি সেই সময়। আপনাদের নতুনদেরকে বা ইয়াং জেনারেশনকে নিয়ে কাজ করার কি কোনো, আমি যা দেখছি যে ইয়ং ওদের মধ্যে যারা গেছে তাদের বেশিরভাগটাই কিন্তু আপনার মানে অপরচুনিস্ট বলতে পারেন, কিছু পাওয়ার আশায় গেছে। আর আমাদের কাছে যারা এসছে, আমাদের ইয়ং ছেলে কম নেই, আমাদের মেন ফোর্সই হচ্ছে ইয়ং ফোর্স। তারা কিন্তু বেশিরভাগই এসছে আত্মত্যাগের মাধ্যমে, রাষ্ট্রের সেবা করব এরকম মানসিকতা দিয়ে। হিন্দু জাগরণ মঞ্চ থেকে এসছে, এবিভিপি থেকে আসছে, যারা এই ত্যাগের ব্রতেই দীক্ষিত এখানে এসছে। ধরুন, মানুষের চলার পথে ভুল ত্রুটি থাকতে পারে, দোষ অন্যায় করেও ফেলতে পারে, কিন্তু এই নয় তারা ওই করার জন্য এসছে। কেউ কেউ এখন চেষ্টা করছে, জালটা যদি একটু ফাঁক করে ঢুকে যেতে পারি, আবার ওখানে গিয়ে অন্যায়টা করব, ঠিক আছে, কিন্তু এখানে অনেকগুলো জাল আছে। একটা জাল দিয়ে যদি গলেও যান, পরের জালে আটকে যেতে পারেন। জালের সাথে জ্বালাও আছে না? জাল থেকে গিয়ে ওখানে আটকে যেতে পারেন, এর চান্স খুব বেশি। অনেক ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, এবং আমি শুরুতেই বলেছিলাম যে এই পডকাস্টে অনেক কিছু জানতে পারবো। এমন কোনো কথা, এমন কিছু কনফেস করতে চান যেটা এর আগে কখনো করেননি, যা আজকে আপনার মনে হয় যে বলা উচিত, বলতে ইচ্ছে করছে, যেটা এর আগে কখনো কোথাও বলে উঠতে পারেননি, থাকলে বলতে পারেন? না, দেখুন, এই সংঘের ব্যাপারটা যেটা বলছি, এই স্বয়ংসেবক যেটা আপনাকে আগেও বলেছিলাম, একটা উদাহরণ দিই যেটা শুনলে আপনারও অবাক লাগবে। আলিপুর কোর্টে সবাই ইনকাম করতে যায়, সবাই ওখানে যায় কিছু না কিছু ইনকাম করার জন্য, ওটা ইনকামেরই জায়গা। আমি একদিন গেছি, গিয়ে দেখছি একটা ছেলে, তখন ওই রামদেব বাবা গো হত্যার প্রতিবাদে সই সংগ্রহ করছিল। তা একটা ছেলে দেখছি একটা কাগজ নিয়ে সবাইকে সই সংগ্রহ করাচ্ছে। মোটর ভেহিকেলসের যারা ব্রোকার আছে তাদেরও করাচ্ছে, উকিলদেরও করাচ্ছে, ঝগড়াঝাঁটিও করছে, এই সমস্ত করছে। সই করবে কিনা বলো, সই করো, কেন করবে না, ঠিক আছে, করছে। তা আমি দেখলাম, তা আমাকে বললো, সেরকম পরিচয় হয়নি, আমাকে দিয়ে বললো, দাদা আপনি সই করবেন? দিন, আমি সই করে দিই, আমি তো গোহত্যার বিরুদ্ধে। আমি সই করলাম, করার পর আমি ওকে ডাকলাম, ডেকে বললাম, তুমি কোন শাখার স্বয়ংসেবক? বললাম, আমি ম্যাডাম স্কোয়ার শাখার স্বয়ংসেবক। আপনি? আমি তো বারিপুর নেতাজি শাখার স্বয়ংসেবক। তারপরে ওর মাথায় খেলেছে, যিনি কী করে জানলেন আমি স্বয়ংসেবক? আমি বলছি, আপনি কী করে বুঝলেন আমি স্বয়ংসেবক? তাই বললাম, দেখো, আলিপুর কোর্টে সবাই ইনকাম করতে আসে, নিজের সময় নষ্ট করে এখানে দাঁড়িয়ে গোহত্যার প্রতিবাদে সই সংগ্রহ আর একজন কাউকে করতে দেখছো? যে স্বয়ংসেবক হবে সেই এটা করবে, আর তুমি এটা করছো মানে আমি জানি তুমি স্বয়ংসেবক। দেখো, আমি ভুল না তো? বলছে, না দাদা, একদম আপনি ভুল না। ঠিক আছে, তারপর থেকে তার সঙ্গে আমার, সে এখন অ্যাডভোকেট হয়েছে, বাহ, তো তার সঙ্গে এখনও পর্যন্ত আমার সঙ্গে দাদা ভাইয়ের সম্পর্ক। তো এই যে বলছিলেন না, এই পাওয়া আর দেওয়া, এই জায়গাটা হচ্ছে আসল জায়গা। আপনি বিজেপিতেও যারা আছে, তারাও যারা পাওয়ার জন্য এসছে, তারাও যদি পেতে চায় তাহলে কিন্তু বেশি দিন থাকতে পারবে না। যারা দেওয়ার মানসিকতা নিয়ে এসছে বিজেপিতে, তারাই বেশি দিন থাকবে। অসাধারণ, অসাধারণ। আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম, আমার খুব ভালো লাগলো। আমি সবাইকেই জিজ্ঞেস করি যে আমার এই পডকাস্টে এসে কেমন লাগলো। আপনার ক্ষেত্রেও এই একই প্রশ্ন। না, আমার খুব ভালো লাগলো। এই ধরনের প্রশ্ন বা এই ধরনের কথা কেউ যে জানতে চায়, বা এত বিতর্কিত কোনো সংগঠন অথচ তাকে আজ পর্যন্ত কোনো গ্লানি স্পর্শ করতে পারেনি, তবু কিন্তু মানুষ এখনও পর্যন্ত তার নামে দোষারোপই করে যায়। এটা সম্পর্কে আপনি যে এত কতক্ষণ ধরে জানার চেষ্টা করলেন বা এত প্রশ্ন করলেন, এটা আমার খুব আনন্দ লাগলো।
আমারও। খুব ভালো থাকবেন, আবারও হয়তো দেখা হবে। এক আড্ডায় সমস্ত কিছু উত্তর পাওয়া যায় না, সব প্রশ্ন করা যায় না, কিছু প্রশ্ন বাঁচিয়ে রাখতে হয় যাতে আবার দেখা হয়। আবার দেখা হয়। আমার মনে হয় আবারও দেখা হবে, আরো প্রশ্ন নিয়ে দেখা হবে। আর আমাদের এই পডকাস্ট আপনার কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আমাদের পরিবার আরো বড় হচ্ছে এবং আরো আরো বড় করার দায়িত্ব আপনাদেরই। সুতরাং আপনাদের ভালোবাসা, আশীর্বাদ প্লিজ এইভাবেই দেবেন। শান্তনু টেকের এই পডকাস্ট কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলে জানাবেন। এবং আপনারা অনেকেই আমার অনেক প্রশ্ন, অনেক কিছু নিয়ে বলছেন। আমার খুব ভালো লাগছে যে আপনারা আমাকে গাইড করে দিচ্ছেন। এইভাবে গাইডেন্স দিতে থাকুন আর দেখতে থাকুন শান্তনু টেক।